আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার আজকের এই লাইভ সেশনে। তোমরা জানো তোমাদের জন্য পড়ালেখা আয়োজন করেছে পড়ালেখার পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে একটা ইকোনমিক্স সিকিউ ফ্রি ক্র্যাশ কোর্স। তো এই কোর্সে আজকে আমাদের প্রথম ক্লাস। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। তো একটু লেট হয়ে গেছে আমাদের ক্লাস শুরু করতে, এটার জন্য আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি। তো একটু টেকনিক্যাল প্রবলেম কারণে দেরি হয়ে গেছে, সো ফাইন। আমরা যারা যুক্ত আছি আমাকে যারা যুক্ত আছো আর কি, আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা জানাও। আমরা আজকে আমাদের এই ইকোনমিক্স ফ্রি সিকিউ ক্র্যাশ কোর্সের আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ে যত ধরনের সিকিউ আসতে পারে, যেভাবে যেভাবে সিকিউ আসতে পারে সব বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। তো সবাই যারা যারা আমার সাথে যুক্ত হচ্ছে সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে যারা এই ক্লাসের জন্য অধীর আগ্রহে বসেছিল তাদেরকে একটু কমেন্ট বক্সে মেনশন করে দাও। শুধু মেনশন নয়, তাদেরকে একটু শেয়ার করে দাও ইনবক্সে এই ক্লাসটা, যাতে তারাও আমাদের সাথে খুব দ্রুত জয়েন করে ফেলতে পারে। ঠিক আছে? সো আমিও তোমাদের সাথে একটু জয়েন করার জন্য তোমাদের আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তারা যেন জয়েন করতে পারে সেজন্য আমিও কি করছি, ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, আমিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। সবাই যারা যারা আমার সাথে যুক্ত আছো একযোগে সবাই শেয়ার করে দাও। এটা হচ্ছে তোমাদের অবশ্যই করা দরকার, যেহেতু আমাদের এই কোর্সটা নেওয়ার পেছনে আমার কষ্ট সবার কষ্ট আছে। তো তোমাদের একটা শেয়ার করলে আশা করি তেমন বেশি ক্ষতি হবে না। তোমরা জাস্ট একটু নিজের ওয়ালে শেয়ার করে দাও অন্ততপক্ষে। ক্লাসটা যখনই শেষ হবে তুমি নিজের ওয়াল থেকে ডিলিট করে দিতে পারবা, কোনো সমস্যা নাই। জাস্ট ক্লাসটা চলাকালীন তোমরা একটু শেয়ার করে দাও। আমাদের সাথে জুয়েল আছে, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। 26-এর নিউ ব্যাচ আসবে কবে? 26-এর আমাদের অ্যাডভান্স ব্যাচ চলতেছে, ইকোনমিক্স জিরো টু হিরো ব্যাচ চলতেছে, নতুন ব্যাচ অ্যাডভান্স ব্যাচটা একটু দেরি হয়ে যাচ্ছে, তবে সব ক্লাস রেকর্ডেড পাবে। আর জিরো টু হিরো ব্যাচ হচ্ছে আমাদের নতুন শুরু হয়ে যাচ্ছে 26-এর যেটা আছে। এরপর আমাদের সাথে রয়েছে আচ্ছা, আমাদের সাথে জিহান আছে। জিহান বলছে ওকে, মেহেদিকে মেনশন করেছে, থ্যাংক ইউ। আমাদের সাথে রয়েছে হৃদয়, সালাম দিয়েছে, ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে আরফাদ আছে, অনেকজনকে মেনশন করছে, থ্যাংক ইউ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যারা মেনশন এবং শেয়ার করছো। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সবাইকে শেয়ার মেনশন করে দাও সবাইকে। আমরা এখনই শুরু করে দেব ইনশাআল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়। এই অধ্যায়ের উপর আমরা আজকে সিকিউ সলভ করব। ঠিক আছে? সবাই সবাই একটু শেয়ার করে দাও, যারা যারা আছে সবাই একটু শেয়ার করে দাও। বন্ধু বান্ধব যারা আছে তারা যেন আমাদের সাথে যুক্ত হতে পারে। ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও আজকের এই ক্লাসটা, সবাই একটু নিজ নিজ ওয়ালে শেয়ার করে দাও। শেয়ার করা হয়েছে সবার? আমি একটু শেয়ার করে দিচ্ছি, জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দাও। ওকে, সেট, আমরা শুরু করি, চলো। সবাই চলে এসেছে? সবাইকে চলে আসছে? আমাকে একটু জানাও তো, সবাইকে চলে এসেছে আমাদের একটু জানাও। আচ্ছা, আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সবাই একটু মাইন্ড ফ্রেশ করি। আমরা আজকে খুব সুন্দর করে প্রথম পত্রের প্রথম অধ্যায়ের উপর কি কি সিকিউ আসতে পারে সেটা নিয়ে কথা বলবো, দেন আমরা এখান থেকে সিকিউ সলভ করব। সো দেখো, অর্থনীতি প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা, এই অধ্যায় থেকে আমাদের সবচেয়ে বেশি ইকোনমিক্সে যে মানে সবচেয়ে বেশি যে টপিক থেকে প্রশ্ন হয় এই মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই চ্যাপ্টার থেকে, সেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক। আমি একটু বলে দিচ্ছি, দাঁড়াও 1 মিনিট, জাস্ট 1 মিনিট। ওকে, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন যেটা হয় সেটা হচ্ছে দুইটা জায়গা থেকে কোশ্চেন হয়। একটা হচ্ছে আমাদের একটা টপিক হচ্ছে পিপিসি, অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বা যেটাকে আমরা বলে থাকি উৎপাদন সম্ভাবনা রেখা। এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয় এই চ্যাপ্টারে, এটা আমাদের প্রথম।
2 নম্বর হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়ে থাকে অর্থনৈতিক যে ব্যবস্থাগুলো আছে যেগুলোকে আমরা অর্থ ব্যবস্থা বলি, সেই অর্থ ব্যবস্থা যেগুলো আছে সে অর্থ ব্যবস্থাগুলো থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে, বা অর্থনৈতিক ব্যবস্থাগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়ে থাকে। তো এই দুইটা জায়গাকে আমরা ভালো করে ফোকাসে রাখবো, তোমরা নিজেরাই দেখবা যে আসলে কোন টাইপের কোশ্চেন আসতেছে এই চ্যাপ্টারে, ঠিক আছে? আমরা প্রায় 95 স্টুডেন্ট যুক্ত আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব একবার সবাই নিজ ওয়ালে শেয়ার করে দিবা এবং বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে সবাই মিলে আমরা এই ক্লাসগুলো করতে পারি, ঠিক আছে? সবাই কিছু শেয়ার করে দাও, সবাই একটু শেয়ার করে দিবা, যাতে সবাই মিলে আমরা এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারি। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারে। সবাই একটু শেয়ার করে দাও, ঠিক আছে? নিজ নিজ জায়গা থেকে সবাই একটু শেয়ার করে দিবা। আমরা 200 জন তো করতে পারি চাইলে, 100 জন কিন্তু শেয়ার করলে 200 জনের স্টুডেন্ট এখানে এমনিতেই অ্যাড হয়। ওকে, সবাই একটু শেয়ার করে দাও এবং মেনশন করে দিবে, এটা তোমাদের দায়িত্ব, জাস্ট তোমাদের দায়িত্ব এটা। আমার দায়িত্ব হচ্ছে সুন্দর করে ক্লাসগুলো উপস্থাপন করা, আর তোমাদের দায়িত্ব হচ্ছে শেয়ার মেনশন করে সবাইকে নিয়ে মজা করে ক্লাসটা করা। ওকে, সো তাহলে যেটা বলছিলাম, আমাদের অর্থনৈতিক প্রথম পত্রের প্রথম অধ্যায়ের পিপিসি এবং অর্থ ব্যবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা, এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চেন হয়। চলো আমরা শুরু করি। প্রথম আমরা সিকিউ শুরু করব, প্রথম সিকিউতে আমরা যাচ্ছি। চলো, অর্থের প্রথম পত্রের প্রথম আমরা সিকিউ যেটা সলভ করবো সেটা হচ্ছে আমাদের যে কি বলি উৎপাদন সীমানা রেখা, যেটা আমরা বলছি পিপিসি, সেখান থেকে আমাদের এই প্রশ্নটা এসেছে। এটা হচ্ছে 1 নম্বরে। আমরা সবগুলো কোশ্চেন একবার একটু দেখে ফেলি কি কি কোশ্চেন। 1 নম্বরে এটা আসছে। 2 নম্বরে একটা প্রশ্ন আছে সেম উৎপাদন সীমানা রেখা থেকে প্রশ্ন আসছে। তার মানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বোর্ড কোশ্চেন। ওকে, তো বুঝতে পারবা যে কোন টাইপের কোশ্চেন হচ্ছে এই চ্যাপ্টারের উপর। এরপর এখানে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যেটার মধ্যে তোমাদের উদ্দীপকের আলোকে ধারাবাহিক পাঠের সংযোগ রেখন করা, তার মানে উৎপাদন সীমানা রেখার কথাই বলতেছে। এটাও সেম উৎপাদন সীমানা রেখা থেকে আসছে, তবে একটু ভিন্ন ধর্মী আসছে। এরপর আসছে এটাও সেম উৎপাদন সীমানা রেখা করতে বলছে আমাদেরকে 3 নম্বরে, দ্যাট মিন্স এটা উৎপাদন সীমানা রেখা থেকে কোশ্চেন আসছে। তার মানে দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উৎপাদন সীমানা রেখা থেকে আসতেছে। তো আমরা একটা প্রশ্ন যদি ভালো করে সলভ করতে পারি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে অন্য প্রশ্নগুলো সলভ করা। আমি দেখাই দিব তোমাদেরকে একটা প্রশ্ন সলভ করে ভাইগুলো কেমনে করবে সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাই দিব। এরপর চলে আসে আমরা এখানে আরেকটা চিত্র দিয়ে একটা করছে, এটাও সেম, যে এখানে আমাদের কৃষিবিদ উদ্দীপকের রেখাচিত্রের সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করে, এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে বলছে। তো এটা উৎপাদন সীমানা রেখা দিয়ে করছে। এখানেও সেম, এখানে একটা উৎপাদন সীমানা রেখার মাধ্যমে করতে বলছে। ওকে, তারপর চলে আসে এরপর হচ্ছে এখানে একটা অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন হয়েছে। এবং এই দুটি দেশ, এই দেশে অধিকাংশ সম্পদ এবং উৎপাদন উপকরণের উপর সরকারি মালিকানা বিরাজ করে। তার মানে এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা থেকে আমাদের প্রশ্ন হয়েছে। এরপর প্রশ্নটা এটাও সেম, এটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা থেকে প্রশ্ন হয়েছে। তো দেখছো এখানে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন ঘুরে ফিরে ওই দুইটা জায়গা থেকে কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, আর একটা হচ্ছে আমাদের উৎপাদন সীমানা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এখান থেকে কিন্তু আমাদের প্রশ্নগুলো ঘুরে ফিরে চলে আসতেছে। সো আমরা সবাই তাহলে শুরু করি প্রথম কোশ্চেন দিয়ে। আশা করি তোমরা সবাই একদম শেষ পর্যন্ত থাকবে, আমরা বেশি সময় নিব না, কিন্তু তোমাদেরকে মূল টপিকগুলো আমি ধরা দিব, কেমনে তুমি এই চ্যাপ্টারের সিকিউতে সবচেয়ে মার্কস তুলতে পারবা, ঠিক আছে? এটা আমরা ধরা দিব। তবে সিকিউ লেখার আগে তোমাদের আমি একটু বলে ফেলি যে সিকিউ কিভাবে লিখতে হয় ইকোনমিক্সে, কিভাবে সিকিউ লিখলে তুমি সবচেয়ে বেশি ভালো মার্কস পাবা, সেটা তোমাদেরকে আমি একটু দেখাই দিব যে কেমনে তুমি সিকিউ লিখবা। তো এখানে আমি তোমাদের শুরুতেই যেটা করবো সেটা হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিচ্ছি যে সিকিউতে ভালো করার উপায় কি। আমরা ইকোনমিক্সের ক্ষেত্রে যেটা দেখি সেটা হচ্ছে যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আছে, যেগুলো থিওরি আছে, সেই থিওরিগুলো তো হ্যাঁ দেখো থিওরি প্রশ্নগুলো কেমনে আনসার করবে, ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো কেমনে আনসার করবে সেটা শুরুতে বলে দিই, যেহেতু আমি তোমাদেরকে এই কোর্সটা নিচ্ছি আর সিকিউ কোর্স। তো সিকিউতে কেমনে লিখলে তোমরা ভালো নাম্বার পাবে এটা তোমাদের অবশ্যই জানা দরকার আছে শুরুতে। প্রথমত আমরা একটা খাতার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্কেল করতে হবে, বা বলতে পারো তুমি হচ্ছে মার্জিন করতে হবে। তবে মার্জিন করার সিস্টেম হচ্ছে হাফ ইঞ্চি, ঠিক আছে, অথবা 1 ইঞ্চি, সরি 1 ইঞ্চি বলতেছে, হাফ ইঞ্চির চেয়ে 1 ইঞ্চির চেয়ে বেশি জায়গা নেওয়া যাবে না। তার মানে তোমার একটা লিমিটেড তুমি একটা স্কেল নিবা, অতিরিক্ত বেশি বড় করা যাবে না, যাতে লেখার পরিমাণ ছোট হয়ে যায়, এরকম করা যাবে না। এটা করার পর তোমরা ফার্স্ট অফ অল এখানে মনে করো প্রথম পেজ, এটা আমাদের প্রথম পেজ। এই পেজের মধ্যে আমরা প্রথমে এখানে লিখবো 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের, ঠিক আছে, 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর মনে করো যে ক আমরা আনসার করব। তাহলে এটা নিচে আন্ডারলাইন করবা, করার পর এখানে তুমি জাস্ট এক সেন্টেন্সে তোমার আনসারটা করে ফেলবা, জ্ঞানমূলক প্রশ্ন আনসারটা করে ফেলবা 1 নম্বরে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এরপর একটু লেখার পরে, লেখার জায়গা পরে একটু জায়গা রাখবা, 1 লাইন জায়গা রাখবা, রেখে লিখবা 1 নং প্রশ্নের, 1 নং প্রশ্নের উত্তর আমরা লিখবো সেটা হচ্ছে খ। আমরা 2 নাম্বারটার উত্তর করবো, 1 নং প্রশ্নের উত্তর খ। এই খ নাম্বারে আমাদেরকে এখানে যে জায়গাটা থাকবে 4 থেকে 5 লাইনের মাধ্যমে এই জায়গাটার মধ্যে আমাদের লিখতে হবে। কেমন লিখবো সেটা একটু পরে বলতেছি।
জাস্ট আগে তোমাদের কতটুকু লিখতে হবে সেটা বলতেছি। তাহলে প্রথম পেজ তোমার ক এবং ঘ থাকবে অলওয়েজ। এক পেজের মধ্যে ক খ লিখবা, এর বাইরে লেখার দরকার নাই। গ নাম্বার এই পেজ থেকে শুরু করার দরকার নাই। চলে আসে আমরা এরপরে আমরা ঘ নাম্বার শুরু করব, মানে গ নাম্বারটা আমরা শুরু করবো। চলো আমরা দেখি গ নাম্বারটা আমরা কেমন করবো। দেখো গ নাম্বার করার জন্য আমরা পরের পেজে চলে গেছি, এটা হচ্ছে পেজ নাম্বার 2। আমরা পেজ নাম্বার মনে করো যে পেজ নাম্বার আমরা 2 এ চলে আসছি। তো এই পেজ নাম্বার 2 তে এসে আমরা যেটা করবো সেটা হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর এখানে লিখবো আমরা। 1 নং প্রশ্ন উত্তর হচ্ছে গ, ঠিক আছে। 1 নং প্রশ্ন উত্তর কত লিখবো? গ লিখবো আমরা। এই গ নাম্বারের মধ্যে আমরা এই পুরো পেজটা আমরা গ নাম্বার লিখবো। নট অনলি এই পেজ, শুধু এই পেজ নয়, এর পরের পেজের, সরি ওমা এটা কই গেল? দেখো শুধু এই পেজ নয়, শুধুমাত্র গ নাম্বারে এই পেজ নয়, তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারপরের পেজে গিয়ে, তারপরে যে পেজ, এই পেজটার মধ্যে গিয়ে তোমাকে হাফ পেজ তোমাকে গ নাম্বার লিখতে হবে। তার মানে তুমি 3 নাম্বার কোশ্চেনটা 1.5 পেজ লিখবা, মিনিমাম 1.5 পেজ। মিনিমাম কি বলছি? 1.5 পেজ। আর যদি বেশি হাতের লেখা ছোট হয় তাহলে তুমি 1 পেজও লিখতে পারবা, তবে আমি বলবো রিকমেন্ডেড হচ্ছে মিনিমাম 1.5 পেজ লিখতে হবে। এরপরেটা তুমি এখানে লিখবা 1 পেজ লিখে 1.5 পেজ লিখে এখানে লিখবা। এরপরটা 1 নং প্রশ্নের উত্তর, 1 নং প্রশ্নের উত্তর। আমরা 1 নং প্রশ্ন উত্তর করতেছি, সেটা হচ্ছে আমরা এখানে ঘ নাম্বারটা আনসার করবো, 4 নাম্বারটা। 1 নং প্রশ্ন উত্তর 4। তো সেখানের মধ্যে আমরা কি করবো? এটার মধ্যে আমরা কি করবো? এটার মধ্যে আমরা এই হাফ পেজ তো লিখবোই, মানে এই গ নাম্বারটা তোমাকে মিনিমাম 2 পেজ লিখতে হবে। এই হাফ পেজ লিখবা, এরপর আরেকটা পেজের অর্ধেক, আর যদি পারো 2.5 পেজ লিখবা। তাহলে মিনিমাম 2 পেজ, তুমি চাইলে 2.5 পেজও লিখতে পারো, কোনো সমস্যা নাই। তার মানে একটা সিকিউ আনসার করার আমি একটা স্ট্যান্ডার্ড বলতেছি তোমাদেরকে। প্রথম ক এবং খ একটা পেজে, এর পরের পেজে গ নাম্বারটা শুরু করবা, গ নাম্বারটা শুরু করে পরের পেজে অর্ধেক পর্যন্ত যাবা, তার মানে হচ্ছে 1.5 পেজ। এবং ঘ নাম্বারটা 4 নাম্বার যেটা আছে সেটা মিনিমাম 2 পেজ। তোমার যদি বেশি লিখতে ইচ্ছে করে, তোমার যদি বেশি হাতে লেখা বড় হয় তাহলে তুমি 2.5 পেজ লিখতে পারবা, ঠিক আছে। তবে মিনিমাম 2 পেজ লিখতে হবে। এইটুকু পরিমাণে দেখি তো আমি একটু কারা কারা লিখো, মানে মোটামুটি এতটুকু লিখো কারা কারা, আমি একটু দেখি কারা কারা আসতে, একটু দেখাও তো কারা কারা এতটুকু লিখো। হ্যাঁ অবশ্যই। এখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে অনেক কিছু থাকবে যেমন থিওরিটিক্যাল জিনিস, অনেক কিছু আসলে হচ্ছে তোমার শর্টকাটে আনসার করা যাচ্ছে, বা বলতে পারো যে মূল পয়েন্টটাই ছোট, তুমি এটা নিয়ে আর কথা বলতে পারতেছো না, তাহলে তোমাকে আরো ছোট লিখতে পারো, সমস্যা নেই। তবে আমি একটা স্ট্যান্ডার্ড বলতেছি। স্ট্যান্ডার্ড মানে বুঝতে হবে এখানে যে এইটা লেখাটা স্ট্যান্ডার্ড, বা এটা লেখাটা সবচেয়ে ভালো হয়, যাতে মার্কসটা ফুল পাওয়া যায়, টিচার যেন মার্কস দিতে তাদের স্যারের কষ্ট না হয়। তবে ম্যাথের ক্ষেত্রে তো তুমি একটা পেজে তোমার ম্যাথ হয়ে গেছে, তুমি চাইলে তো 1.5 পেজ যাইতে পারবা না, তাই না? তো তোমাকে 1 পেজে তখন শেষ করতে হবে। ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে আলাদা বিষয়, ম্যাথের ক্ষেত্রে যতটুক লাগবে ততটুকু তুমি লিখতে হবে। এতটুকু কারা কারা লিখো আমি একটু দেখি। হ্যাঁ সবাই বলতেছে মোটামুটি এতটুকু লেখে, অর্থাৎ ক এবং খ হচ্ছে 1 পেজ, গ নাম্বার হচ্ছে 1.5 পেজ, এবং ঘ নাম্বার হচ্ছে মিনিমাম 2 পেজ, সর্বোচ্চ 2.5 পেজ। এইভাবে লেখা আর কি, বেশিরভাগ কেমন এভাবে লিখতে হবে। এখন প্রশ্ন, স্যার কেমনে লিখলে আমাদের আনসারটা সবচেয়ে সুন্দর হবে এবং আমরা সবচেয়ে বেশি মার্কস পাবো? এই জিনিসটা শোনো। আমরা প্রথমত 1 নাম্বার যে প্রশ্নটা, 1 নং প্রশ্ন উত্তর যেটা, ঠিক আছে, 1 এর যে ক, এই ক নাম্বার প্রশ্নটা আমাদেরকে জাস্ট টু দা পয়েন্ট যেটা বলছে সেটা আমাদেরকে লিখতে হবে। যেমন আমি যদি বলি যে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে, সাপোজ পরীক্ষা আসলে অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি? অর্থনৈতিক ব্যবস্থা মানে হচ্ছে এখানে পুরো সেন্টেন্সটা লিখবা। কেমনে? অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা বুঝে থাকি যে একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম কিছু সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। কি বলছি? একটা দেশের অর্থনৈতিক কার্যক্রম কিছু সামাজিক ও আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। তাহলে এভাবে করে সুন্দর করে তুমি এটা এখানে লিখবা। অথবা লিখলো অর্থনীতি কাকে বলে, তাহলে কি লিখবা যে সীমিত সম্পদের সাহায্যে কিভাবে অসীম অভাবের মোকাবেলা করা যায় এই সম্পর্কিত আলোচনা বা এই সম্পর্কিত বিদ্যা, সেটাকে আমরা বলি অর্থনীতি। তাহলে খুব সুন্দর করে তুমি প্রথম এখানে ক নাম্বার লিখে ফেলবা। 2 নম্বর চলে আসো খ নাম্বার, আমরা কিভাবে লিখবো দেখো। খ নাম্বার, তো খ নাম্বার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে 2টা প্যারা তোমাদের লেখার চেষ্টা করতে হবে। একটা হচ্ছে তোমাকে কে চাইছে সেটা, এরপর তুমি এটাকে কি করতে পারবা যে এটাকে একটু বড় করে ব্যাখ্যা দিয়ে লিখবা। যেমন আমরা একটা এক্সাম্পল নিই, আমরা ওইখান থেকে আমরা যে প্রশ্ন করতেছি আমরা সেখান থেকে একটা কোশ্চেন নিই। এই যে এই প্রশ্নটা আমরা নিই, এখানে কি বলছে? আচ্ছা 1 নম্বর প্রশ্নটা নেই।
এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, এটা দেখো, এটা একসাথে আমরা বুঝতে পারবো আর কি। প্রশ্নটা দেখো, প্রশ্নটা বুঝতে যে বিশেষ অভাব সীমিত সসীম, বিশেষ অভাব সসীম ব্যাখ্যা করো, এটা বলছে বিশেষ অভাব সসীম ব্যাখ্যা করো। তাহলে এটা কেমনে লিখবা? আগে তোমাকে বুঝো যে বিশেষ অভাব সসীম, এটা তোমার বুঝো, এটার মানে কি বুঝো? শোনো, উপরটা বলে ফেলি। বলছে শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি? শ্রমনিবিড় উৎপাদন কৌশল হচ্ছে যেখানে আমরা শ্রমিক বেশি ইউজ করব, মূলধন কম ইউজ করব, এটাকে বলা হয় শ্রমনিবিড় উৎপাদন কৌশল। তাহলে কি বলছি? শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি বলবা? যেখানে মূলধন কম ইউজ হবে, শ্রমিক বেশি ইউজ হবে, সেটাকে আমরা বলবি শ্রমনিবিড় উৎপাদন কৌশল। বলছে বিশেষ অভাব সসীম, সসীম মানে হচ্ছে যেটা সীমানা আছে, সীমিত। বিশেষ অভাব বলছে, বিশেষ অভাব মানে হচ্ছে, আমি যদি বলি তোমাকে, মনে করো আমরা জানি মানুষের জীবন হচ্ছে অভাব অসীম, আমরা জানি, কিন্তু বলছে বিশেষ অভাব সসীম। তার মানে এমন কিছু অভাব আছে যেগুলো সসীম। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিই, তাহলে তোমার জন্য সুবিধা হবে। আমি বললাম যে তোমাকে, যে তুমি তো বলছো অভাব অসীম, মানে অভাবের কোনো শেষ নাই। আচ্ছা তুমি আমাকে বলো তো, যে তুমি মনে করো কি খেতে পছন্দ করো সবচেয়ে, দেখি বলো তো, তুমি কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করো? অর্থাৎ একটা খাবারের নাম বলো, ঠিক আছে? একটা খাবারের নাম বলো, কি খেতে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? অভাব অসীম, আমরা জানি মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু তুমি কি খেতে পছন্দ করো আনসার করতে হবে। কি খেতে তুমি পছন্দ করো? হ্যাঁ, এই যে আমাদেরকে সুমাইয়া জান্নাত খুব সুন্দর করে একটা আনসার করেছে, লাইনটা খুব সুন্দর ছিল। সে বলছে কোন দ্রব্যের বিশেষ অভাব অসীম নয়। গুড, ভেরি গুড। এই যে এই লাইনটা হচ্ছে প্রথম সেন্টেন্স, যে কোন দ্রব্যের বিশেষ অভাব অসীম নয়, বা বলতে পারো কোন দ্রব্যের বিশেষ অভাব হচ্ছে সসীম। দ্যাট মিনস আমরা কিছু দেবো। একজন বলতেছে ভাত খেতে পছন্দ করি, সবাই ভাত লিখতেছে, অনেকে ভাত লিখতে পারছে, মাশাআল্লাহ। আচ্ছা, মনে করো যে মিম বললো তার বিরিয়ানি খেতে অনেক পছন্দ। তো আমরা এখানে মনে করো যে মিমের জন্য আমরা এখানে বিরিয়ানি রান্না করি, তো মিম এখানে বিরিয়ানি খাবে। তা আমি যদি বলি, ভালো করে শুনবা, এই বিরিয়ানি যদি আমি মিমকে দিই, মনে করো এক প্লেট দিলাম মিমকে আমি খাওয়ার জন্য, ওই এক প্লেট খাওয়ার পর, আমরা জানি মানুষের জীবনে অভাব অসীম, অভাবের কোনো শেষ নাই, মানুষ যত পায় তত আরো চায়, ঠিক আছে? কিন্তু আমি বললাম যে মিমকে আমি এক প্লেট কি দিলাম, বিরিয়ানি দিলাম। ওটা খাওয়ার পর মিমকে আমি আরো এক প্লেট কি দিলাম, বিরিয়ানি দিলাম। মিমকে আমি আরো এক প্লেট বিরিয়ানি দিলাম, 3 নাম্বার প্লেট। মিমকে এরপর আর খেতে পারবে? যদি বেশি খাদক হয়, ঠিক আছে, তোমার মতো অন্যদের মতো, তাহলে মনে করো যে সর্বোচ্চ 4 প্লেটে খাইতে পারবে, এরপর কি আর খাইতে পারবে? নো। তাই বলা হয় বিশেষ দ্রব্যের, যেমন ধর এই বিরিয়ানির অভাব কিন্তু অসীম নয়, বিরিয়ানির একটা লিমিট পর্যন্ত তোমার অভাব থাকবে, এরপর তোমার আর অভাব হবে না, বোধ হবে না, অভাব বোধ হবে না, কারণ তুমি এখানে 4 প্লেটের উপরে খাইতে পারবে না, তো বুঝছো? তাই বলা হয় বিশেষ অভাব সসীম। দ্যাট মিনস বিশেষ কোন বিশেষ দ্রব্যের অভাব সসীম, তার মানে কোনো বিশেষ দ্রব্যের অভাব চাইলেই অসীম হয় না, ওই দ্রব্যের একটা লিমিট পর্যন্ত তোমার অভাব অসীম থাকবে, মানে লাভ থাকবে, এরপরে এটা তুমি অভাব আর চাইলেও করতে পারবে না। তাহলে এই ব্যাখ্যার জন্য এই ম্যাথটা, মানে এই খ নাম্বারটা তুমি যদি আনসার করতে চাও, তাহলে তোমাকে প্রথম সেন্টেন্স লিখতে হবে যে কোন বিশেষ দ্রব্যের অভাব সসীম বা অভাব অসীম নয়, এভাবে লিখবা। এটা প্রথম লাইন। এরপর কি লিখবা? এরপর তুমি লিখবা যে আমরা, মানে এক্সাম্পলে যাব, আমরা যদি কোন একটা দ্রব্যের প্রথম, মানে একটা একক ভোগ করি, মানে এট এ টাইম অনেকগুলো একক ভোগ করতে থাকি, তাহলে এটার প্রতি আমাদের প্রান্তিক উপযোগটা কিন্তু কমতে থাকে, আর প্রান্তিক উপযোগ কমতে কমতে একটা সময় গিয়ে কিন্তু 0 হয়ে যায়, তোমরা জানো তাই না? আমি যদি কোনো একটা দ্রব্য ভোগ করতে থাকি, ভোগ করতে করতে একটা সময় আমাদের প্রান্তিক উপযোগটা সেই দ্রব্যের একদম 0-তে চলে আসে, আর যখনই 0-তে চলে আসে তখন আমরা সেই দ্রব্যের আর ভোগ করতে চাই না। তাই বলতে পারি আমরা যে কোনো বিশেষ দ্রব্যের অভাব কিন্তু অসীম নয়, বা কোনো বিশেষ দ্রব্যের অভাব হচ্ছে সসীম। আমরা কি বলছি? আমরা কি বুঝতে পেরেছি? রোদেলা বলছে মিমকে ডিম দিলে ভালো হয়। আচ্ছা, রোদেলাকে মিষ্টি দিলে ভালো হয়, তাই না? আচ্ছা, মামার হাতের ফুচকা। আচ্ছা, বিশেষ টেস্ট আছে মামার হাতের ফুচকার, বুঝছো? আচ্ছা, এখন যেটা বলছি সেটা হচ্ছে, তাহলে আমরা 1 নাম্বার 2 নাম্বার বুঝছি কেমনে লিখতে হবে। 3 নাম্বার আসো, এই 3 নাম্বার যদি আমাদের ম্যাথমেটিক্যাল কোশ্চেন হয়, তা আমরা ম্যাথটা সলভ করব, কিন্তু যদি আমাদের থিওরিটিক্যাল প্রশ্ন হয়, আমাদের থিওরিটা প্রশ্নকে 3 ভাগে বিভক্ত করে
আনসার করতে হবে। স্যার কেমনে করে 3 ভাবে বিভক্ত করে আনসার একটু দেখা যায় তো স্যার। দেখো আমরা যদি এখানে যদি বলি 3 নাম্বারটা আমরা আনসার করব, 3 নাম্বার প্রশ্ন আমরা এখানে আনসার করব। তো 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে যেভাবে আনসার করতে হয় সেটা হচ্ছে প্রথমত যেটা বলছে সেটা একটা সেন্টেন্সে ইয়েস অর নো, মানে এটা কি আসলে সত্যি বলছে না মিথ্যা বলছে, এটা তোমাকে আগে একটা সেন্টেন্সে লিখে ফেলবা। 2 নাম্বার হচ্ছে যেটা বলেছে সেটা মানে সংজ্ঞা লিখবা। সংজ্ঞা মানে হচ্ছে সেটা আসলে কি, সেটার সাথে কোথায় ইউজ হয়, ঠিক আছে, এটা 2-3 লাইন করে সুন্দর করে ব্যাখ্যা লিখবা। এরপরে তৃতীয় যে প্যারা, সেই প্যারাতে তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি ওই উদ্দীপকের সাথে ওই যে প্রবলেমটা বলতেছে সেই প্রবলেম রিলেট করার চেষ্টা করবা, রিলেট করে তোমাকে এটার পরিসমাপ্তি করতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন। তাহলে প্রথমে সংজ্ঞা লিখবা, যেটা বলতে সেটা যেটা বলতে সেটার ইয়েস অর নো বা সেটা আসলে সত্যি কিনা বা না সেটা বলবা। তারপর হচ্ছে সেটার সংজ্ঞা লিখবা যে সেটা আসলে কি। দেন যেটা বলতেছে সেটার সাথে তুমি উদ্দীপকের সাথে ওই কথাটার তুমি মিলাবা যে আসলে তোমার প্রশ্নের সাথে উদ্দীপকের কোন জায়গার সাথে মিল আছে, কেমন এই জিনিসটা তুমি মেলানোর চেষ্টা করবা, মানে তোমার পাঠ্য বইয়ের সাথে যেখানে মিল আছে আর কি। তারপরে এসে 4 নাম্বারে গিয়ে যেটা করতে হবে, 4 নাম্বারে সেম এটার মতোই, তবে এখানে তোমাকে 4টা প্যারা ভাগ করতে হবে। প্রথমত তুমি কি বলছে সেটা ব্যাখ্যা করবা, এরপর তুমি হচ্ছে এটার সংজ্ঞা বা ব্যাখ্যা লেখার চেষ্টা করবা, এরপর হচ্ছে এটার সাথে তুমি এটার মনে করো যে এই জিনিসটা আমরা যে তোমার উদ্দীপক দিচ্ছে ওই উদ্দীপকটা ক্লিয়ার করবা, অথবা তুমি পাঠ্য বই যেটা বলছো সেটা ক্লিয়ার করবা, দেন উদ্দীপকের সাথে রিলেট করবা। ওকে, তার মানে 4টা প্যারা তোমাকে ভাগ করে সেটা আনসার করতে হবে। ঠিক আছে, আমরা চলে আসি আমাদের সিকিউ আমরা সলভ করে ফেলি। আমি জাস্ট প্রথম দিন তোমাদেরকে দেখা দিলাম সিকিউ কেমন সলভ করতে হয়, তো এটার জন্য আর কি। অনেকে বোঝো না স্যার সিকিউ কেমন সলভ করতে হয়, একটু বলে দেন, সিকিউ কেমন সলভ করলে ভালো নাম্বার হবে একটু বলে দেন। এই যে এভাবে করতে হবে। তাহলে আমরা 2টা প্রশ্ন অলরেডি সলভ করে ফেলেছি। 1 নাম্বার আমরা বলেছি শ্রমনিবিড় উৎপাদন কৌশল কি, 2 নাম্বার বলছি বিশেষ অভাব অসীম, এটাও আমরা ব্যাখ্যা করেছি। 3 নাম্বার বলছে উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। কি বলছো বলো তো, উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে আমরা এখানে এটার মাধ্যমে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করবো, এটাই এই যে সূচি এটাই এখানে আমরা আবার কপি করে নিচ্ছি জাস্ট এখানে আমি চিত্র আঁকার জন্য। এই দেখো 3 নাম্বার বলছে উদ্দীপকের আলোকে, হ্যাঁ উদ্দীপকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। তাহলে আমরা এখানে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তো এই 3 নাম্বার প্রশ্ন আমরা আনসার করতেছি। 3 নাম্বার প্রশ্নে চলে আসো। আমরা এই সূচিটা যদি পারি খাতার মধ্যে একটু করে নিব, খাতার মধ্যে করলে সবচেয়ে বেস্ট, না করলে সমস্যা নাই, তবে করতে পারলে সবচেয়ে বেস্ট হয়। আমরা এখানেই চিত্রটা আঁকবো, চলো আমরা করে ফেলি। এই চিত্রের মধ্যে আমরা নিচে ভূমি অক্ষে এবং লম্ব অক্ষে কি ধরবো, মানে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকার সময় লম্ব অক্ষে কি ধরতে হবে বাধ্যবাধকতা কি ধরতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই, তুমি যেটা ইচ্ছে সেটা ধরতে পারবা। তুমি চাইলে ভূমি অক্ষে হচ্ছে তুমি এক্স দ্রব্য, লম্ব অক্ষে তুমি ওয়াই দ্রব্য ধরতে পারো, অথবা তুমি চাইলে লম্ব অক্ষে হচ্ছে এক্স দ্রব্য, ভূমি অক্ষে তুমি ওয়াই দ্রব্য ধরতে পারো, কোনো সমস্যা নাই। এই প্রথম অধ্যায়ে যে চিত্র আছে সুযোগ ব্যয় রেখা উৎপাদন সম্ভাবনা রেখা, আমি আবার বলতেছি প্রথম অধ্যায়ে এই 2টা চিত্র আছে, সুযোগ ব্যয় রেখা উৎপাদন সম্ভাবনা রেখা সম উৎপাদন রেখা। তো সুযোগ ব্যয় রেখার উৎপাদন সম্ভাবনা রেখা, এই 2 রেখার মধ্যে ভূমি অক্ষে কি ধরবা লম্ব অক্ষে কি ধরবা, এটার কোনো বাধ্যবাধকতা নেই, তুমি যেটা ইচ্ছে সেটা ধরতে পারবা। যেমন আমি যদি এখানে এক্স দ্রব্য ধরলাম, মনে করো ভূমি অক্ষে এক্স দ্রব্য আমি ভূমি অক্ষে ধরেছি, এবং আমি যদি বলি ওয়াই দ্রব্য সেটা আমরা লম্ব অক্ষে ধরবো, ওয়াই দ্রব্য আমরা লম্ব অক্ষে ধরেছি, কেমন। তো দেখো এক্স দ্রব্যের মধ্যে এখানে একটা চিত্র আঁকার সময় তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফার্স্ট অফ অল তোমাকে ডিক্লেয়ার করতে হবে তুমি এক্স কে কি ধরতেছো ওয়াই কে কি ধরতেছো। 2 নাম্বার পয়েন্ট যেটা দেখবা সেটা হচ্ছে এক্স এর যে মানগুলো আছে ভ্যালুগুলো আছে সেগুলো কেমন, ওয়াই এর যে ভ্যালুগুলো আছে সেগুলো কেমন। যেমন এক্স এর ভ্যালু আছে 0, 40, 50, 60, 70, তাহলে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন 0 আছে, সর্বোচ্চ 70 আছে। এই জিনিসটা দেখে আইডিয়া করবা শুধু যে তুমি কেমন ডিফারেন্সে আগাবা। যদি এখানে 0 থেকে 70 আছে তাহলে চলো আমরা 10-10 করে ধরি, তাহলে এই এক্স দ্রব্য এখানে আমরা 10-10 করে ধরবো। তাহলে কি আমরা 10, 20, 30, 40, 50, 60, 70। একটা বিষয় খেয়াল করছো, এখানে আমি প্রত্যেকটা এই যে এখানে যে প্রত্যেকটা ঘর নিছি, প্রত্যেকটা ঘরের দূরত্ব সমান হইতে হবে। সমান মানে কি, যে এখানে দূরত্ব যতটুক পরেরটাও সেম দূরত্ব মেনটেন করে তোমাকে সামনের দিকে আগাইতে হবে। দরকার হলে স্কেল দিয়ে করবা, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাকে চোখে দেখে যেন বোঝা না যায় যে একটা বড় হিসেবে একটা ছোট হিসেবে যেন চোখে দেখে বোঝা না যায়, এবার তোমাকে করতে হবে, কেমন। একটা বড় একটা ছোট করা যাবে না। ভূমি অক্ষের সাথে ভূমি অক্ষ সবগুলো সমান রাখবা, লম্বকে যতটা নিবা প্রথমটা, পরবর্তীগুলো সেম দূরত্ব মেনটেন করবো। অনেকে যেটা করে প্রথমটা বড় নেই এরপর গুলো আস্তে আস্তে ছোট করে ফেলে, না এটা করা যাবে না। অথবা প্রথমটা ছোট নিচ্ছে পরগুলো বড় লিখে এরকম করা যাবে না, প্রত্যেকটা দূরত্ব সমান হইতে হবে। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চিত্রক্ষেত্রে, এগুলো আমি বারবার বলবো না, প্রথম দিকে বিদায়, প্রথম সিকিউ ক্লাস নিচ্ছি বিদায় বলে দিচ্ছি। নেক্সট ক্লাসগুলোতে নেক্সট চ্যাপ্টারগুলোতে আমি এগুলো আর বলবো না, মানে চিত্রের মধ্যে কি বেসিক জিনিসগুলো। তাহলে প্রত্যেকটা দূরত্ব সমান রাখবা, এবং এখানে যে সর্বনিম্ন 0 সর্বোচ্চ 70
এখানে যে পার্থক্যগুলো লিখবা সেগুলো পার্থক্য সমান রাখবা। যেমন ধর আমরা এখানে 10 করে ধরলাম, 10, 20, 30, 40, 50, 60, 70। তার মানে এখানে আমি প্রতিটার পার্থক্য, যেমন 10 থেকে 0 বিয়োগ করলে হয় 10, 20 থেকে 10 বিয়োগ করলে হয় 10, 30 থেকে 20 বিয়োগ করলে হয় 10, 40 থেকে 30 বিয়োগ করলে হয় 10। অর্থাৎ প্রতিটার পার্থক্য আমি 10 করে ধরতেছি। প্রতিটা পার্থক্য কত করে ধরতেছি? 10 করে ধরতেছি। এভাবে দূরত্ব এবং পার্থক্য সমান রাখবা। এরা ভাই ভাই, এরা কি ভাই ভাই। এদেরকে তুমি জায়গা একজনকে বেশি দিচ্ছে একজনকে ছোট দিচ্ছে তাও হবে না, আবার কাউকে তুমি মান বড় দিচ্ছে কাউকে ছোট দিচ্ছে এমনও হবে না। প্রত্যেকের দূরত্ব এবং কি পার্থক্য সমান রাখবা। 1 নাম্বার। উপরের দিকে চলে আসো, উপরের দিকে সর্বোচ্চ 70 সর্বনিম্ন 0। এখানেও আমরা সেম করতে পারি 10 করে। তো এখানে নিচ্ছে আমরা 10, 20, 30, 40, 50, 60, 70। দেখো এখানেও প্রত্যেকটা দূরত্বকে রাখবা, সমান রাখবা। প্রথমটা যত নিবা, পরবর্তীগুলো সেম দূরত্ব তোমাকে মেনটেন করতে হবে। এমন না যে স্পিডে করতে হবে, তুমি করতে করতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবা, তখন তুমি এমনিতেই পারবা। তো প্রথম আমরা 10 নিচ্ছি, তবে খালি চোখে জানা দেখে বোঝানো যায় যে একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে। এখানে আমরা 10 নিচ্ছি, 10, 20, 30, 40, 50, 60, 70 নিলাম। চলো এখন আমরা এখানে চিত্র আঁকবো। চিত্র আমরা কেমন করতেছি দেখো, আমরা এখানে বিন্দুগুলো বের করবো। চলো আমরা এখানে কি করব, আমরা এখানে বিন্দুগুলো বের করবো, এখানে মিশ্রগুলো আমরা প্রাপ্ত বিন্দুগুলো বের করবো। চলো প্রথম আছে এইটা যে 0 এর সাথে 70, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। 0 এর সাথে 70 এটা হচ্ছে প্রথম বিন্দু আমাদের। কেমন? তাহলে এই বিন্দুটা অনেকেই করতে পারে না, কেন? 0 আছে বিদায়। আবার এটাকে অনেকে স্কিপ করে যায়। না, শোনো 0 এর সাথে 70 কেমন করবা? এই x ধ্রুব যখন বলছে 0, শোনো x ধ্রুব যখন কত, এই x ধ্রুব যখন 0, এই যে এটা হচ্ছে 0, আর y ধ্রুব তখন হচ্ছে 70। তার মানে এই x ধ্রুব 0 হলে y ধ্রুব 70। আমাদের প্রাপ্ত বিন্দুটা তাহলে কোথায়? হ্যাঁ, আমরা এখানে x ধ্রুব 0 হলে, এই x ধ্রুব যদি 0 হয়, y ধ্রুব যদি 70 হয়, সেই বিন্দুটা হবে এখানে। এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। ওকে, আমরা বিন্দু জায়গায় দিয়ে ফেলতে পারি। আমরা বলে দিলাম a, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু। তারপর x ধ্রুব 40 হলে y ধ্রুব হচ্ছে 70। তার মানে এই x ধ্রুব 40 হলে y ধ্রুব হবে 70। এই 40 সাথে উপর হবে কত? 70, সরি 60। 40 সাথে হবে 60, তার মানে এখানে 60, এখানে হচ্ছে 40। দেখো এই জিনিসটা খেয়াল করবা চিত্রের ক্ষেত্রে, যে তুমি এই জিনিসটা খেয়াল করবা চিত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে এটা যে সেটা হচ্ছে যখন তুমি এই পাশের রেখাটা আঁকবা, তখন তুমি এই লম্বকের সাথে সমান্তরাল করবা। মানে এখানে দূরত্ব আর এখানে দূরত্ব সেম রাখতে হবে। আর উপরে চিত্রটা করার সময় এই ভূমিঅক্ষের সাথে সমান্তরাল করবা, এখানে দূরত্ব আর এখানে দূরত্ব সমান রাখতে হবে। সমান্তরাল বুঝো তো? যেমন এই যে রেল লাইন দেখছো না তোমরা, এই যে এখানে মনে করো এই দুইটা রেখা কিন্তু সমান না, একটা ছোট একটা বড়, সমান না, কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে হচ্ছে এখানে দূরত্ব আর এখানে দূরত্ব কি আছে? সমান আছে। অর্থাৎ এই রেখাটা করার সময় এই ভূমিঅক্ষের সাথে সমান্তরাল করবা, এই রেখাটা করার সময় লম্বকের সাথে সমান্তরাল করবা। তাহলে তোমার চিত্রটা একজ্যাক্টলি সুন্দর হবে এবং সবচেয়ে বেস্ট হবে। চলে আসি আমরা, সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে দ্বিতীয় বিন্দু পাইলাম, এটা হচ্ছে বি বিন্দু। ওকে, তারপর চলে আসি 50 এর সাথে 50 এর বিন্দু। এদিকে 50 হবে, এদিকে হবে 50, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। কেমন? 50 এর সাথে 50, এটা হচ্ছে আমাদের তৃতীয় বিন্দু। এটা হচ্ছে এ বি সি। তারপর চলে আসি 60 এর সাথে 40 এর বিন্দু। এদিকে 60 এর সাথে এখানে 40, তাহলে x অক্ষে 60, y অক্ষে 40, তাহলে এখানে 60 এর সাথে 40, এটা হচ্ছে আমাদের এই পরের বিন্দুটা। ওকে, একটু বাঁকা হয়েছে, যাই হোক, এটা এই বিন্দুটা। তারপর হচ্ছে 70 এর সাথে 0 বিন্দু। তার মানে x ধ্রুব 70 হলে, দেখো এই x ধ্রুব 70 হলে y ধ্রুব 0, তার মানে এই y ধ্রুব 0 ফার্স্ট অবস্থায় x ধ্রুব 70, তার মানে বিন্দুটা হচ্ছে এখানে। এখন আমরা এই সবগুলো বিন্দু যোগ করব ফ্রি হ্যান্ডে। এখান থেকে আমার মতো করো, এখানে b বিন্দু, c, d, এটা হচ্ছে e বিন্দু। ওকে ফাইন, আমরা ফ্রি হ্যান্ড মানে বোঝাচ্ছি, আমি যদি বলি এই তিনটা বিন্দু তুমি যোগ করো, দুইটা ওয়ে আছে। একটা তো স্কেল দিয়ে যোগ করে, স্কেল দিয়ে যোগ করলে এখানে একটা কোণ সৃষ্টি হবে, তো কোণ সৃষ্টি করা যাবে না। ফ্রি হ্যান্ড মানে হচ্ছে জাস্ট এইভাবে রাউন্ড হবে, কোণ সৃষ্টি হবে না, এটাকে আমরা বলি ফ্রি হ্যান্ডে করা। তাহলে চলো আমরা করি, সেটা হচ্ছে আমরা এখানে, হ্যাঁ ফ্রি হ্যান্ড আমরা যোগ করব। এটাকে আমরা বলছি পিপিসি বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা উৎপাদন সম্ভাবনার রেখা। তো এটা করলেই হবে না, এটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা কেমন ব্যাখ্যা করতে হয়? ব্যাখ্যা করার সিস্টেম কি দেখো, কোন একটা চিত্র আঁকার পর যদি অন্য কোনো প্রশ্ন না করে, জাস্ট এমনি একটা চিত্র আঁকতে বলছে, যেমন ধরো এরকম উৎপাদন সময় রেখা বা চাহিদা রেখা বা যোগান রেখা এরকম আঁকতে বলছে, কোন একটা জাস্ট নর্মাল চিত্র আঁকতে বলছে, এবং সেটা আঁকার পর বলছে এটা ব্যাখ্যা করো। অবশ্যই তোমাকে ব্যাখ্যা করতে না বললেও তোমাকে ব্যাখ্যা করতে হবে। যেমন ধরো এখানে চিত্র আঁকতে বলছে, ব্যাখ্যা করতে বলে না, কিন্তু তোমাকে ব্যাখ্যা করতে হবে, কারণ এই চিত্র তুমি আসলে কেমনে আঁকছো সেটা তোমাকে বলতে হবে। কেমনে করবো আমরা?
আমরা এই চিত্রটা আঁকার পর লিখবো যে এখানে দুইটা অক্ষে তুমি কি ধরছো, প্রথমে সেটা ক্লিয়ারিফাই করবা। চিত্রে এক্স অক্ষে, মানে এইটাকে বলা হয় এক্স অক্ষ বা ভূমি অক্ষ। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে এ বি সি ডি ই অথবা পিপিসি রেখা আঁকা হলো, এরা বলবা। প্রথমে বলবা যে তুমি এক্স অক্ষে কি, ওয়াই কে কি ধরে কি রেখা আঁকছো, রেখাটা আসলে কি রেখা সেটা বলবা। তারপর বলবা প্রথম বিন্দুটা হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যদি, দেখো প্রথম বিন্দুটা কিভাবে বলবা, প্রথম বিন্দু বলবা হচ্ছে এক্স দ্রব্যের উৎপাদন যদি শূন্য হয়, কি লিখবা, যে চিত্রে দেখতে পাই এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্য 70 এবং সে প্রাপ্ত বিন্দু হচ্ছে এ বিন্দু। এটা প্রথমে বলে ফেলবা। বলার পর বলবা এক্স দ্রব্যের উৎপাদন 40 50 60 70 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন যথাক্রমে 60 50 40 শূন্য হয় এবং সে প্রাপ্ত বিন্দু হচ্ছে বি সি ডি ই। এখন এ বি সি ডি ই বিন্দুদ্বয় যোগ করলেই পিপিসি রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বা এটাকে আমরা বলি উৎপাদন সম্ভাবনা রেখা পাওয়া যায়। তারপর তুমি এটা বলার পর একদম লাস্টে এটা বলতে পারো যে এই রেখাটা আসলে দেখতে কেমন হয়েছে। যেমন যদি রেখা দেখতে ঊর্ধ্বগামী হয় বাঁধের আনে, তাহলে বলবে রেখাটা দেখতে বাঁধের ঊর্ধ্বগামী হয়েছে, আর যদি নিম্নগামী হয় তাহলে বলবে নিম্নগামী হয়েছে। এখন এই রেখাটা কিরকম দেখতে, এটা হচ্ছে আমাদের মনে রাখবা দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা 9 10 পড়েছিলাম, তোমাদের মনে আছে না, দেখো এখানে আমরা দুইটা রেখা আমাদের এখানে করতে হবে মেইনলি। একটা হচ্ছে এরকম এখানে আমাদের যেটা করছি সেটা হচ্ছে উৎপাদ সমানা রেখা। এখানে আমরা যেটা করছি এটা হচ্ছে উৎপাদ সমানা রেখা। এটা আরেকটা রেখা করতে হয় এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে এই রেখাটা, এটা বলা হয় আইসোকয়েন কার্ভ। এটা হচ্ছে পিপিসি, আর এটা কি বলা আইসোকয়েন কার্ভ। এই দুটো রেখার নাম আছে, নাম কি, এটাকে বলা হয় যে মূল বিন্দু থেকে অবতল মানে পিছনের দিকে চাপটা থাকে, আর এই সমউৎপাদন রেখাটাকে বলা হয় মূল বিন্দুর দিকে উত্তল রেখা। ঠিক আছে, উত্তল লেন্স অবতল লেন্স তোমরা পড়ছিলা 9 10 মনে আছে? দেখো উত্তল লেন্স হয়ে থাকে এরকম এরকম, আর অবতল লেন্স কেমন হয়, অবতল লেন্স হয়ে থাকে এরকম, তাই না? তো উত্তল লেন্সে যদি আমরা এই অংশটা মুছে দিই, এই পেছনের অংশ যদি আমরা মুছে দিই, দেখো এই চিত্রের মধ্যে এই অংশ মুছে দিছি, তাহলে এই রেখাটা কিসের মতো, এই যে এটার মতো না, আইসোকয়েন কার্ভের মতো, মানে সমউৎপাদ রেখার মতো। তাই এটা বলা হয় মূল বিন্দুর দিকে উত্তল বলা হয়। এটাকে মূল দিকে কি বলা হয়, এটাকে আমরা মূল বিন্দুর দিকে কি বলি, উত্তল বলি। আবার এটা হচ্ছে এই আমরা যদি এই রেখাটা বলি, তাহলে এই রেখাটা যদি আমি এই অংশটা পিছনের অংশ যদি আমি মুছে দিই, এই অংশটা, চলো এই অংশটা আমরা মুছে দিলাম, তাহলে রেখাটা এরকম দেখায়, এরকম এরকম দেখায়, তাই না? আমাদের অবতল লেন্সের মধ্যে রেখাটা এরকম দেখায়। তো এটা হচ্ছে আমাদের মূলের দিকে, আর ভিতরের দিকে চাপটা থাকে, অবতল থাকে, এই মূলের দিকে কি বলা হয়, এটাকে অবতল বলা হয়। তাহলে আমরা বলতে পারি এই পিভিসি রেখাটা দেখতে মূল বিন্দু দিকে কি হবে, অবতল হবে। আবার এই রেখাটাকে যে সমউৎপাদ রেখা বলতেছি, এই রেখাটাকে বলা হয় সমপরাবৃত্ত। সমপরাবৃত্ত মানে হচ্ছে বৃত্তের একটা অংশ, আমরা যে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের একটা অংশ কিন্তু এই অংশটা, তাই এটাকে সমপরাবৃত্ত বলা হয়। মূল বিন্দুর দিকে উত্তল যে রেখাটা, সেই রেখাটা, এটাকে আমরা সমউৎপাদ রেখা বলে থাকি বা আইসোকয়েন কার্ভ বলে থাকি। ঠিক আছে, আমরা কি বুঝতে পেরেছি? বলো বলো, সবাই বুঝতে পারছো কিনা বলো। তো তাহলে আমরা ব্যাখ্যা করছিলাম, ব্যাখ্যা কি বলছি আমি আবার একবার বলে দিচ্ছি। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই, চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য, লম্ব অক্ষে ওয়াই দ্রব্য ধরে পিপিসি রেখা আঁকা হলো, যেখানে আমরা দেখতে পাই এক্স দ্রব্যের উৎপাদন শূন্য হলে ওয়াই দ্রব্য উৎপাদন 70 এবং সে প্রাপ্ত বিন্দু হচ্ছে এ বিন্দু। এক্স দ্রব্যের উৎপাদন 40 50 60 70 হলে ওয়াই দ্রব্যের উৎপাদন যথাক্রমে 60 50 40 0 হয় এবং সে প্রাপ্ত বিন্দু হচ্ছে বি সি ডি ই। এখন এ বি সি ডি বিন্দুদ্বয় যোগ করলে পিপিসি বা উৎপাদ সমানা রেখা পাওয়া যায় এবং আমরা দেখতে পাই এই উৎপাদ সমানা রেখাটা মূল বিন্দু থেকে কি হবে, অবতল হবে। এটা গেল আমাদের প্রথমে 3 নম্বরে। 4 নম্বরে কি প্রশ্ন করছে দেখো, 4 নম্বরে কি আমাদের প্রশ্ন করছে উদ্দীপকের আলোকে এক্স দ্রব্য উৎপাদন 40 হলে ওয়াই দ্রব্য 45, এক্স দ্রব্য উৎপাদন কত হলে 40 হলে ওয়াই দ্রব্য 45 এবং এখানে এবং মনে হয়, এবং এক্স দ্রব্য 70 হলে ওয়াই দ্রব্য 60 একক উৎপাদন সম্ভব কি, যুক্তি সহ বিশ্লেষণ করো। তার মানে বোঝাচ্ছে যে আমাদেরকে দুইটা বিন্দু বলছে, একটা হচ্ছে এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45 এই বিন্দু উৎপাদন করা যাবে কিনা, একটা হচ্ছে এক্স দ্রব্য 70 হলে ওয়াই দ্রব্য 60 এই উৎপাদন করা যাবে কিনা। ঠিক আছে, তো চলো আমরা দেখি এই জিনিসটা আমরা কেমনে ব্যাখ্যা করব। আমরা 3 নম্বরেতে এই চিত্রটা আঁকছি, 4 নম্বরে কি করতে হবে জানো, আমাকে এই চিত্রটা সেম চিত্রটা আমাকে আবার করতে হবে। তা আমরা 4 নম্বরে গিয়ে মনে করো সেম চিত্রটা আবার আঁকলাম। ঠিক আছে, এটা মনে করো আমরা আবার রাখছি, 4 নম্বরে গিয়ে সেম চিত্র তোমাকে আবার রাখতে হবে এই সূচি দেখে। তারপর তুমি এই বিন্দুটা বের করবা, এখানে যে দুইটা বিন্দু বসছে এই দুইটা বিন্দু তারপর তুমি বের করতে হবে, তোমাকে বের করতে হবে। চলো আমরা এই দুইটা বিন্দু বের করার চেষ্টা করি।
যেখানে যে দুটো বিন্দু বলছে এই দুটো বিন্দু এখন আমরা কি করবো নির্ণয় করব। এখানে হচ্ছে একটা বলছে এটা যে x দেবো 40 হলে y দেবো 45, এই বিন্দুটা কোথায় আমরা একটু দেখি চলো। x দেবো 40 হলে y দেবো 45 যদি বলো, 4 নাম্বারকে এই চিত্রে আঁকার পর তুমি এই বিন্দুটা বের করো। পরীক্ষা যদি একটা বিন্দু বলে তাহলে একটা বিন্দু বের করবো, আর যদি এটাও এবং এটাও এখন দুইটা বিন্দু বলে তাহলে দুইটাই তোমাকে বের করতে হবে ওই চিত্রের মধ্যে। প্রথমে এটা বের করি। এটা বলছে x দ্রব্যের উৎপাদন 40 হলে y দ্রব্য 45, তার মানে এই x দ্রব্য উৎপাদন যদি 40 হয় y দ্রব্য 45 উৎপাদন করতে বলতেছে। আমরা একটু দেখি তো, x দ্রব্য 40 হলে y দ্রব্য যদি 45 হয়, এই 40 সাথে দিকে হবে 45, 45 কোথায়, এটা এখানে 40 আছে 50 আছে, তার মানে 45 হচ্ছে তার মাঝামাঝি, এই যে এখান থেকে এখানে এই বিন্দুটাই হচ্ছে আমাদের কি বিন্দু, এখানে a b c d e, এটার নাম মনে করো f বিন্দু দাও, f বিন্দু, যেটা আমাদের 40 সাথে দিয়ে কি 45 বিন্দুটা হচ্ছে এটা। তাহলে একটা বিন্দু আমরা লিখলাম, ওকে ফাইন। এই বিন্দুটা একটু বের করে ফেলি আমরা। বলছে x দ্রব্য 70 হলে y দ্রব্য 60 করা যাবে কিনা, অর্থাৎ এই x দ্রব্য যদি 70 করি y দ্রব্য 60 করা যাবে কিনা, হ্যাঁ 60 করা যাবে কিনা। x দ্রব্য 70 হলে y দ্রব্য 60 করা যাবে কিনা। দেখো এই 70 এর সাথে এইদিকে 60, আমরা যদি বিন্দুটা বের করি তাহলে আমরা দেখতে পাই এই 60 হবে এখানে। তাহলে বিন্দুতে আমরা দেখতে পাই যে উৎপাদন সীমারেখার বাইরে চলে যাচ্ছে, এটা নাম দিলাম মনে করো জি বিন্দু দিলাম, ই এফ জি, ঠিক আছে। এখানে যেহেতু এ থেকে এই পর্যন্ত লিখে ফেলছি, এরপর এখানে দুইটা বিন্দু দিবা, মানে নাম দিবা আর কি। অলরেডি তিনটা, তুমি যেহেতু 5টা এ বি সি ই লিখে ফেলছো। তো এখন আমরা এই দুইটা বিন্দু সম্পর্কে এখন বিশ্লেষণ করবো। এখন আবার তুমি চিত্রে বিশ্লেষণ করতে যাও না, মানে চিত্রভূমিক এক্স দ্রব্য উপরে ওয়াই দ্রব্য ধরে পিভিসি রেখা আঁকছো, ওগুলো এখানে বলবো না। এখানে ওই দুইটা কথাকে তোমাকে পয়েন্ট আউট করতে হবে, এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 45 করা যাবে কিনা। তাহলে শুনো কেমন করবা। আমরা লিখবো যে প্রশ্ন মতে এক্স দ্রব্যের উৎপাদন 40 হলে ওয়াই দ্রব্য 45 হলে সেই বিন্দুটি এফ বিন্দু, এবং আমরা দেখতে পাই এই এফ বিন্দুটি উৎপাদন সীমারেখার ভিতরের বিন্দু। মাথায় রাখবা এক্স উৎপাদন সীমারেখার ভিতরের যে কোনো বিন্দুতে উৎপাদন সম্ভব, উৎপাদন সীমারেখার বাইরে উৎপাদন করা যায় না, ভিতরে উৎপাদন করা যায়, এবং উৎপাদন সীমারেখার উপরে কোনো বিন্দুতে উৎপাদন করা যায়। তো ভিতরে উৎপাদন করা গেলেও, উৎপাদন যদি ভিতরে করি, আমাদের এখানে করছি বা এখানে করছি বা এই যে এক বিন্দুতে করছি, উপরে ভিতরে তুমি যে কোনো বিন্দু উৎপাদন করতে পারলেও এই উৎপাদনের ফলে সম্পদের পূর্ণ নিয়োগ হয় না, বা আমরা বলতে পারি এই বিন্দুকে আমরা বলে থাকি যে অপচয় বিন্দু, বা বলতে পারো তুমি হচ্ছে সম্পদের অপূর্ণ নিয়োগ, বা বলতে পারো বেকারত্ব বিন্দু। এই যে এফ বিন্দুকে আমরা বলবো বেকারত্ব বিন্দু। কেন? এটা উৎপাদন সীমারেখার ভিতর বিন্দু। স্যার কেন? এটাকে আমরা কেন উৎপাদন করলেও সম্পদের পূর্ণ ব্যবহার হবে না? তুমি চিন্তা করে দেখো, এখানে তুমি দেখলে বুঝবা সূচির মধ্যে যখন বলতেছিল এক্স দ্রব্য উৎপাদন যখন 40, দেখো এই যে এক্স দ্রব্য উৎপাদন যখন 40, ওয়াই দ্রব্য তখন আমি উৎপাদন করতে পারতাম 60। এক্স দ্রব্য যখন 40, ওয়াই দ্রব্য তখন 60 পরিমাণ উৎপাদন করা যেত, কিন্তু করতে বলতেছে আমাদের কি 45 উৎপাদন করতে বলতেছে, 45। তার মানে যতটুকু উৎপাদন করতে পারতাম আমি এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 60 করতে পারতাম, সেখানে আমাকে বলতেছে তার চেয়ে কম উৎপাদন করার জন্য। তার মানে কি আমার সম্পদগুলো, একটা দেশের সম্পদগুলো কি প্রপার ইউজ হচ্ছে? নো। তাহলে আমরা বলতে পারি যে এক্স দ্রব্যের উৎপাদন যদি 40 হয় ওয়াই দ্রব্য 45 হয়, সেই বিন্দুটা হচ্ছে এফ বিন্দু, এবং এফ বিন্দু উৎপাদন সীমারেখার ভিতরে বিন্দু। আমরা জানি উৎপাদন সীমারেখার ভিতরে যে কোনো বিন্দু উৎপাদন সম্ভব, তবে এটার মাধ্যমে সম্পদের পূর্ণ ব্যবহার হয় না, বা বলতে পারো অপচয়কে নির্দেশ করে, বা বেকারত্ব বিন্দু বলা হয়। তাহলে এটাকে বেকারত্ব বিন্দু কেন বলা হয়? দেখো আমি যদি বলি আমরা যতটুকু উৎপাদন করতে পারতাম তার চেয়ে যদি কম উৎপাদন করি, এক্স দ্রব্য 40 হলে ওয়াই দ্রব্য 60 করতে পারতাম, কিন্তু তার চেয়ে কম উৎপাদন করতে বলতেছে। উৎপাদন যদি কম হয় একটা দেশে, তাহলে কি হবে? উৎপাদন কম হলে মুনাফা কম হবে, সে দেশে মানুষের মুনাফা কম হবে। তাহলে কি বলছি? উৎপাদন কম হলে মুনাফা কম হয়, আর মুনাফা কম হলে কি জানো? সঞ্চয় কম হয়। সঞ্চয় কম হলে মূলধন গঠন কম হয়, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হয়, আর বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়, কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দেয়। তাহলে তোমরা একটু লিখে রাখতে পারো চাইলে, কি কি বলতে বলো, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উৎপাদন কম হলে মুনাফা কম, মুনাফা কম হলে সঞ্চয় কম, সঞ্চয় কম হলে মূলধন গঠন কম, মূলধন গঠন কম হলে বিনিয়োগ কম হয়, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়, আর কর্মসংস্থান কম হলে বেকারত্ব দেখা দেয়। তাই এই এফ বিন্দুকে আমরা বেকারত্ব বিন্দু বলতে পারি। তাহলে এটা আসলে আমরা আশা করি ব্যাখ্যা আমরা করতে পারবো। এরকম পরীক্ষা একটা বিন্দু বলতে পারে, একটা বিন্দু বলে একটা বিন্দু ব্যাখ্যা করে তুমি শেষ করে দিবা। যদি এরকম দুইটা বলে তাহলে চলো এই বিন্দুটা আমরা ব্যাখ্যা করবো, কি লিখবো? আবার আমরা দেখতে পাই এক্স দ্রব্য উৎপাদন 70 হলে ওয়াই দ্রব্য যদি 60 হয়, এক্স দ্রব্য উৎপাদন 70 হলে ওয়াই দ্রব্য যদি কি হয় 60 হয়, তাহলে সেই বিন্দুটা হচ্ছে জি বিন্দু। এবং আমরা দেখতে পাই এই জি বিন্দুটা উৎপাদন সীমারেখার একটা বাইরের বিন্দু। উৎপাদন সীমারেখার কোথায় বিন্দু? বাইরের বিন্দু। এবং এই জি বিন্দু উৎপাদন সম্ভব নয়,
এটাকে অর্জনযোগ্য বা অসম্ভব উৎপাদন বিন্দু বলা হয়। প্রশ্ন স্যার কেন এখানে উৎপাদন করা যাবে না কেন? কারণ এই উৎপাদন সময় রেখা দ্বারা বোঝানো হয়, এই হলুদ রেখা দ্বারা বোঝানো হয় আমরা এই দুইটা দ্রব্যের আসলে সর্বোচ্চ কত উৎপাদন করতে পারবো সেটা, এর বাইরে উৎপাদন সম্ভব নয়। তবে এই বিন্দু উৎপাদন আসলে তখনই যেতে পারে যখন আমাদের যে সম্পদ এবং চলতি যে প্রযুক্তি সেটা যদি কোনো কারণে বৃদ্ধি হয় বা পরিবর্তন হয় তখন। এই যে আমরা দুটো দ্রব্য উৎপাদন করতেছি, এক দ্রব্য আর ওয়াই দ্রব্য একটা জমি ব্যবহার করে, তাই না? একটা জমিতে এক্স দ্রব্য আর ওয়াই দ্রব্য আমরা বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারি। তো আমি যদি বলি এই জমিতে আমরা এই লিমিট পর্যন্ত উৎপাদন করতে পারবো, কিন্তু আমি যদি বলি জমির পরিমাণ যদি আমি বাড়াই দিই, বড় করে দিই, তাহলে কি এর বাইরে উৎপাদন করতে পারবো না? পারবো। অর্থাৎ আমাদের যে সম্পদ, উৎপাদন সময় রেখার সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে উৎপাদন সময় রেখা হলো এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ আর চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায়। অর্থাৎ উৎপাদন সময় রেখার দ্বারা বোঝানো হয় একটা নির্দিষ্ট সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে আমরা দুইটা দ্রব্যের কত উৎপাদন করতে পারবো সেটা। তো বলছে তার বাইরে তাহলে উৎপাদন করা যাবে কিনা? হ্যাঁ যাবে, যদি আমাদের ওই যে সম্পদ বলছি নির্দিষ্ট সম্পদ, নির্দিষ্ট জমি অথবা চলতি যে প্রযুক্তি, চলতি প্রযুক্তি মানে কি? এখানে মনে করি আমরা প্রতিবার নাঙ্গল দিয়ে চাষ করি, তো পরে আমরা পাওয়ার টিলার দিয়ে বা ট্রাক্টর দিয়ে চাষ করতেছি, মানে নাঙ্গল দিয়ে চাষ না করে অন্য প্রযুক্তি, উন্নত প্রযুক্তি ব্যবহার করতেছি, তাহলে কিন্তু উৎপাদন বাড়তে পারে। তাই বলা হয় যে বিন্দুতে বলা হয় অর্জনযোগ্য বা অর্জনযোগ্য বা এটাকে আমরা অসম্ভব উৎপাদন বিন্দু বলে থাকি। তবে এই যে বিন্দু উৎপাদন করা যেতে পারে যদি কি হয় যে তোমার চলতি প্রযুক্তি আর স্থায়ী সম্পদের যদি কি হয়, আমাদের যে সম্পদ সেই সম্পদ যদি বৃদ্ধি করা হয় বা পরিবর্তন হয়, তাহলে যে বিন্দুতে উৎপাদন করা যেতেও পারে, এই জিনিসটা লিখতে পারো। এখন স্যার তাহলে কোথায় করা যেতে পারে? দেখো সবচেয়ে বেস্ট হচ্ছে, সবচেয়ে আমরা বলতে পারি সম্পদের পূর্ণ নিয়োগ হয় যদি তুমি উৎপাদন করো এই বিন্দুগুলোতে। এই যে এই উৎপাদন সময় উপরের বিন্দু, উপর মানে আবার বাইরে না, উপর মানে হচ্ছে এই রেখাটার উপরে যদি কোনো বিন্দু হয়, অসংখ্য বিন্দু হইতে পারে, এই রেখাটার উপরে যত বিন্দু আসছে সব বিন্দু তুমি উৎপাদন করলে সম্পদের পূর্ণ নিয়োগ হবে এবং সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করবে। এর বাইরে অর্জনযোগ্য বা অসম উৎপাদন বিন্দু, এর ভিতরে হচ্ছে অর্জনযোগ্য, তবে এটার ফলে সম্পদের দক্ষ ব্যবহার হয় না বা পূর্ণ নিয়োগ হয় না, বেকারত্ব বিন্দু বলে থাকি এই বিন্দুকে আমরা। ক্লিয়ার? আমরা কি বুঝতে পেরেছি? এটা সবাই বলো তো বুঝতে পারছো কিনা? কিরে সবাই তো দেখি ক্লাস শেষে চলে যাচ্ছে, তোমরা কি শেয়ার মেনশন করতেছো? পর দিয়ে যারা আসছো কারা কারা এখন শেয়ার করো একটু বলতো দেখি, বাবারা কারা কারা একটু শেয়ার করো নাই? একটু সবাই শেয়ার মেনশন করে দাও দেখি সবাই। দেখো এখানে অনেকজন ক্লাস করতেছো, জাস্ট শেয়ার করতে মাত্র 36টা শেয়ার করছে, বাকিরা সবাই এমনি বসে আছে। একটা শেয়ার করে দাও সবাই, অন্তপক্ষে নিজের ওয়াল একবার শেয়ার করে রাখো, ঠিক আছে? পরে তুমি ক্লাসটা দেখতে পাবা। তাহলে কি বুঝছি যে আমরা এখানে 1 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার দুইটা প্রশ্ন আমরা উত্তর করছি এবং এটা ব্যাখ্যাও করছি, ঠিক আছে? পারবো তো আমরা এটা করতে পারবো? তোমরা কি বুঝছো সব? ক্লাসে মন দিচ্ছি স্যার, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর একটা শীর্ষ করান, হ্যাঁ দেখা দিচ্ছি। ঠিক আছে, চলো আমরা দেখি এরপরটায় চলে আসি আমরা। এরপরটা হচ্ছে আমরা পরবর্তী সিকিউরটা দেখো, এখানে একটা প্রশ্ন বলছে, এই প্রশ্নটা একটু খেয়াল করবা সবাই। এখানে বলছে দাম প্রক্রিয়া বলতে কি বোঝায়? দাম প্রক্রিয়া মানে হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাকে বলা হয় দাম প্রক্রিয়া। দাম প্রক্রিয়া মানে হচ্ছে দামের উপর কারো কোনো হাত থাকবে না, যেটা আমরা ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার মধ্যে বলে থাকি, এটা একটা দাম প্রক্রিয়া। দাম প্রক্রিয়া বলতে বোঝানো হয় যেখানে দামের উপর কারো কোনো হাত থাকে না, ডিমান্ড এবং সাপ্লাইয়ের মাধ্যমে দাম নির্ধারণ হয়, সেটাকে আমরা কি বলছি? দাম প্রক্রিয়া বলছি। ওকে, তারপরে চলে আসি 2 নম্বর বলছে সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা। সম্পদের স্বল্পতা বলতে কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা? কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত বিদায়ী তো আমরা কি করতেছি, আমাদের অর্থনৈতিক বিষয়টা আমরা পড়তেছি, তাই না? বলছে সম্পদের স্বল্পতা কেন মৌলিক অর্থনৈতিক সমস্যা, কারণ সম্পদের স্বল্পতার কারণে আমাদের অর্থনৈতিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সৃষ্টি হয়। যেমন কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করবে, কার জন্য উৎপাদন করবে, এগুলো সমস্যাগুলো হইতো না যদি আমাদের লাইফে সম্পদ অসীম থাকতো, সম্পদ যদি বেশি থাকতো, তাই না? তো সম্পদ কম বিদায় আমাদের এই মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো পড়তে হচ্ছে, ঠিক আছে? 3 নম্বর বলছে উদ্দীপক লিখিত ধান এবং পাট উৎপাদনের সংযোগ রেখা অঙ্কন করো এবং সংজ্ঞায়িত করো। আমরা চলো এটা করার চেষ্টা করি, এই রেখাটা কি রেখা সেটা বের করবো আর কি। এখানে বলছে রফিক মিয়া 1 বিঘা জমিতে ধান এবং পাট উৎপাদন করেন 30 মণ।
কত মন? 30 মন ধান এবং পাট উৎপাদন করেন 1 বিঘা জমিতে। ওকে, আবার পাট উৎপাদন করলে হয় সর্বোচ্চ 20 মন। তাহলে বলছে যদি ধান করে তাহলে 30 আর পাট করলে হচ্ছে 20। সে তার জমিতে একই পরিমাণ ধান এবং পাট উৎপাদনের জন্য 2 একক শ্রম এবং 10 একক পুঁজি ব্যবহার করে। আবার 30 একক শ্রম আবার 8 একক শ্রম 2 একক পুঁজিও ব্যবহার করতে পারে। শ্রম ও পুঁজির সংমিশ্রণের পরিবর্তনে এর উৎপাদনের পরিমাণে কোনো পরিবর্তন হয় না। মানে শ্রম এবং পুঁজি যদি পরিবর্তন করে তার উৎপাদন কোনো চেঞ্জ হয় না বলছে। আচ্ছা যাই হোক, 4 নম্বর প্রশ্ন আমরা আগে 3 নম্বরটা পড়ছি। 3 নম্বর কি বলছে? উদ্দীপক আলোকে ধান এবং পাট উৎপাদনের সংযোগ রেখা, ধান এবং পাট উৎপাদনের সংযোগ রেখা বলছে, এটা 1 নম্বর। 2 নম্বর বলছে উদ্দীপক উল্লেখিত শ্রম এবং পুঁজি দুইটির সংমিশ্রণের মাধ্যমে কোনটি বাংলাদেশের ক্ষেত্রে উপযুক্ত। এই পরের অংশটা আমাদের করতে বলা নেই এখন। 3 নম্বর আমাদের করতে বলছে জাস্ট প্রথম অংশটা, যে যদি ধান উৎপাদন করি তাহলে হয় 30 আর গম উৎপাদন করলে পাট উৎপাদন করলে তাহলে হয় 20। তাহলে এটা আনসার কি হবে? এটা আনসার হচ্ছে এখানে নেই, আচ্ছা এখানে লিখে দিচ্ছি আমি তোমাদেরকে। সেটা হচ্ছে এখানে যদি আমরা বলি তাহলে হবে এরকম, যে আমরা যদি এটা ধান উৎপাদন করলে আমরা একটা সুযোগ ব্যয় রেখা আঁকবো আর কি, সুযোগ ব্যয় রেখা, অথবা তুমি কি বলতে পারো যে উৎপাদন সময় রেখা আঁকো। তো এখানে আমি যদি বলি ধান, এখানে লিখলাম আমরা হচ্ছে পাট। তো দেখো আমি যদি ধান উৎপাদন করি তাহলে হয় 30, অর্থাৎ ধানের উৎপাদন সর্বোচ্চ 30। আবার যখন পাট উৎপাদন করবো তখন সর্বোচ্চ হবে 20 মন। তাহলে পাট উৎপাদন করলে সর্বোচ্চ 20 মন, এটাই হচ্ছে আমাদের আঁকতে বলছে রেখাটা। তা বলছে এটা সংজ্ঞায়িত করো। সংজ্ঞায়িত করলে এটা কি হবে? আমরা বলতে পারি এটা একটা উৎপাদন সম্ভাবনা রেখা বলতে পারি, যেখানে আমাদের ভূমি অক্ষের ধান, আমরা ধান যদি সর্বোচ্চ উৎপাদন করি তখন পাটের উৎপাদন হবে 0। আবার আমি যদি ধানের উৎপাদন 0 করি তখন পাটের উৎপাদন হবে কত? 20। এই রেখাটা দ্বারা বোঝানো হবে ধান এবং পাটের আমরা সর্বোচ্চ কি কি সংমিশ্রণ আমরা উৎপাদন করতে পারি। কেমন? যেমন এ বিন্দু, বি বিন্দু, এখানে যে বিন্দু দিয়ে আমরা কি করতে পারি, যে কোনো ভাবে আমরা কিন্তু উৎপাদন করতে পারি, বিভিন্ন সংমিশ্রণ উৎপাদন করতে পারি। তাহলে এটা ব্যাখ্যা করবো 3 নম্বরে। 4 নম্বরে যেটা করতে হবে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত শ্রম ও পুঁজি দুইটির সংমিশ্রণের মধ্যে কোনটি বাংলাদেশের ক্ষেত্রে যুক্তিযুক্ত। এখানে যেটা বলছে, এই যে এখানে একটা প্রশ্ন বলছে পরে দিয়ে, যে সে তার জমিতে একই পরিমাণ ধান উৎপাদনের জন্য, একই পরিমাণ ধান মানে হচ্ছে মনে করো যে 30 মণ ধান উৎপাদনের জন্য সে উৎপাদনের জন্য 2 একক শ্রম 10 একক সে পুঁজি ব্যবহার করতে পারে। আবার 8 একক শ্রম 1 একক পুঁজি ব্যবহার করতে পারে। তাহলে কি হবে? তাহলে চিত্রটা এমন হবে, ওই যে বলছিলাম সম উৎপাদন রেখা তোমাদেরকে একটু আগে, সম উৎপাদন রেখা সেটাই বলতেছে। আমরা সম উৎপাদন রেখা মানে হচ্ছে এমন একটা রেখাকে বুঝে থাকি যে রেখার প্রতিটি বিন্দুতে দুইটা উৎপাদনের উপকরণে, যেমন এখানে দুইটা উৎপাদন উপকরণ বলছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে শ্রম, আমরা এখানে শ্রম ধরলাম শ্রম, আরটা হচ্ছে পুঁজি, এই যে পুঁজি, এখানে আমরা পুঁজি ধরলাম পুঁজি। তো দেখো আমি যদি বলি, হ্যাঁ আমি যদি বলি শ্রম, ভালো কোশ্চেন বা দ্বিতীয়তে শ্রম, উপর কি বলছি পুঁজি। তো বলছে যদি আমি 30 মণ উৎপাদন করতে চাই, সাপোজ ধান উৎপাদন 30 করতে চাই, তখন আমার 2 একক শ্রম 10 একক পুঁজি লাগে। মানে আমি 2 একক শ্রম নিচ্ছি, 10 একক মনে করো পুঁজি নিচ্ছি, তার মানে এরকম বলতেছি যে 10 পুঁজি 2 একক শ্রম আমি নিচ্ছি। আবার আমি যদি চাই যে আবার আমি এটা চেঞ্জ করতে পারি, কেমনে? যেমন 10 8 একক শ্রম নিতে পারি, 2 1 একক পুঁজি নিতে পারি, অর্থাৎ আমি শ্রমিক বাড়াতে পারি 8 পর্যন্ত এবং পুঁজি নিতে পারি 1 পর্যন্ত, মনে করো 1 পর্যন্ত পুঁজি নিতে পারি। তো বলতেছে এটা করার ফলে আমাদের এই বিভিন্ন সংমিশ্রণ ইউজ করার পরেও আমাদের উৎপাদনের কোনো পরিবর্তন হয় না। তার মানে উৎপাদন 30 মণ, 30 মণে থেকে যাবে ধান উৎপাদন। এই জমির মধ্যে আমি ধান উৎপাদন আমি যেভাবেই করি না কেন, উৎপাদনের উপকরণ ব্যবহার করি না কেন, আমার উৎপাদন সেম থাকবে। অর্থাৎ এটার আইসোকয়েন্ট কার্ভ, এই আইসোকয়েন্টের কার্ভে তুমি যেখানে উৎপাদন করো না কেন, উৎপাদনের পরিমাণ এখানে 30, তার মানে তোমার এখানে ধানের উৎপাদন সবসময় 30 থাকবে। তুমি যেভাবে উৎপাদন করো না কেন, তুমি শ্রমিক কম ইউজ করতেছো, মূলধন বেশি ইউজ করতেছো, উৎপাদন হয়েছে এ বিন্দুতে উৎপাদন 30, ধান উৎপাদন হয়েছে 30। আবার তুমি শ্রম বেশি ইউজ করতেছো, পুঁজি কম ইউজ করতেছো, এটা মনে করো বি বিন্দু, সেই বিন্দু উৎপাদন করলো তোমার উৎপাদনের পরিমাণ হচ্ছে 30। তার মানে এখানে উৎপাদনের পরিমাণে কোনো পরিবর্তন হচ্ছে না। উৎপাদনের পরিবর্তন কি থাকতেছে? উৎপাদনে স্থির থাকতেছে উৎপাদনের পরিমাণটা, কিন্তু তুমি উপকরণে বিভিন্ন সংমিশ্রণ ইউজ করতে পারতেছো। তো এখানে আবার প্রশ্ন আর করছে যে উদ্দীপক উল্লেখিত শ্রম এবং পুঁজি দুটি সংমিশ্রণের মধ্যে কোনটি বাংলাদেশের প্রেক্ষিতে বা বাংলাদেশের ক্ষেত্রে যুক্তিযুক্ত। তো তোমাকে যেটা রাখতে হবে, আঁকার পর তুমি এটাকে জাস্ট সাধারণ ব্যাখ্যা করবা। চিত্রে ভূমি অক্ষে শ্রম, লম্ব অক্ষে পুঁজি ধরে আমরা উৎপাদন করতেছি, তো দুটি উপকরণ ব্যবহার করে আমরা প্রথমে উৎপাদন শ্রম 2 এবং পুঁজি 10 ব্যবহার করে মনে করে উৎপাদন করতেছি 30 ধান।
আবার যখন শ্রমিক বৃদ্ধি করে আমরা 8 করতেছি, পুঁজি কমায় 1 করতেছি, আমাদের উৎপাদন কিন্তু আগের মতোই থেকে যাবে, অর্থাৎ 30 থেকে যাবে, এটা পরিবর্তন হবে না। তো আমি যদি বলি বাংলাদেশের ক্ষেত্রে কোনটা যুক্তিযুক্ত, আসলে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে, যেহেতু বাংলাদেশ একটা হচ্ছে লেবার ইন্টেন্সিভ, কেমন, অর্থাৎ আমাদের শ্রমনিবিড় বাংলাদেশ, সাধারণত আমাদের দেশে শ্রমিক বেশি, কিন্তু আমাদের দেশে মানুষের কি নাই, মূলধন নাই, টাকা পয়সা নাই। সেজন্য আমরা এখানে এ বিন্দু নাকি বি বিন্দু, কোন বিন্দুতে আমাদের উৎপাদন আমরা করতে পারি, আমরা কিন্তু শ্রম বেশি ব্যবহার করব, মূলধন কি কম ব্যবহার করব, কারণ আমাদের দেশে শ্রমিক অ্যাভেলেবেল আছে, মূলধন কিন্তু বা টাকা পয়সা কিন্তু তেমনটা নাই। তাহলে আমরা এ বিন্দু না বি বিন্দু, কোন বিন্দুকে ফলো করে আমরা উৎপাদন করবো বলো তো একটু, দেখে তোমরা বলো। বাপ্পি আমাদেরকে বলছে আমার অর্থনীতি ভালো রেজাল্ট করার পেছনে অনেক অবদান, ভালোবাসা অবিরাম 24 ব্যাচ। থ্যাংক ইউ বাপ্পি, থ্যাংক ইউ আমাদের সাথে আবার জয়েন করার জন্য, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে বাপ্পি। নাইমা মেসেজ করেছে, থ্যাংক ইউ। বলো কোনটা হবে? আনসার হচ্ছে আমাদের এখন বি বিন্দু উৎপাদন করার যৌক্তিক, কারণ হচ্ছে বি বিন্দুতে আমাদের শ্রমিক বেশি, মূলধন কম ইউজ করে আমরা উৎপাদন করতেছি 30। মনে রাখবা এই রেখা তুমি যেখানে উৎপাদন করো না, যেখানে উৎপাদন করো না কেন, উৎপাদনের পরিমাণ কিন্তু 30 থাকবে, এটা কখনোই পরিবর্তন হবে না, এটা বোঝাচ্ছে। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, ওকে আমরা চলে আসি এর পরেরটা। এরপর হচ্ছে আমরা পড়বো পরবর্তী কোশ্চেনটা, আমরা একটু দেখে চলো। এর পরবর্তী কোশ্চেন বলছে তোমাদের যে সেম আগে যেটা করছে উৎপাদন সীমারেখা সেটার মতোই, কি বলছে এখানে একটা সূচি দেওয়া আছে, এই সূচি থেকে আমাদেরকে বলছে ধান এবং পাট উৎপাদন করতেছে আমরা x বার y দ্রব্য, ধান পাট দিয়ে x বার y দ্রব্য বলছে। যাই হোক, বলছে উদ্দীপক থেকে উৎপাদন সীমারেখা অঙ্কন করো, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে বলছে x বার y দ্রব্যের জন্য উৎপাদন সীমারেখা আঁকতে বলছে। তোমাকে আঁকতে পারবে না? তোমরা কি পারবে না? অবশ্যই পারবে আশা করি। এখানে লিখবা x দ্রব্য, আর উপরে কি লিখবা y দ্রব্য লিখবা। x দ্রব্য আছে 0, 30, 40, 50, আমরা 10 করে ধরে কোনো সমস্যা নাই। 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50। আর y দ্রব্যের ক্ষেত্রে আমরা 10 করে ধরি, 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50 বিন্দুগুলো বের করি। যেমন x দ্রব্য যদি 0 হয় y দ্রব্য 50, x দ্রব্য যদি 0 হয় y দ্রব্য হচ্ছে 50, আমরা প্রথম বিন্দু হচ্ছে এখানে, ঠিক আছে। x দ্রব্য 0 হলে y দ্রব্য 50, প্রথম বিন্দু হবে এখানে এটা। x দ্রব্য 30 হলে y দ্রব্য 40, x দ্রব্য যদি 30 হয় y দ্রব্য হবে 40, আমরা এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু। x দ্রব্য 30 হলে y দ্রব্য 40, তারপর একটু পর হবে, তারপর হচ্ছে x দ্রব্য 40 হলে y দ্রব্য 30, x দ্রব্য 40 হলে y দ্রব্য 30, তাহলে এটা হচ্ছে এর পরের বিন্দু। তারপর হচ্ছে x দ্রব্য যদি 50 হয় y দ্রব্য 0, x দ্রব্য যদি 50 হয় y দ্রব্য হবে, ওই y দ্রব্য হবে 0, কিন্তু হচ্ছে এটা। এই তিনটা বিন্দু যোগ, চারটা বিন্দু যোগ করলে আমাদের পিপিএসসি রেখা বা পড়াশোনার পসিবিলিটি কার্ভ হয়ে যাবে, পারবো না? চলে আসে আমরা 4 নাম্বারটা। 4 নম্বর বলছে x দ্রব্য 50 একক অবস্থায় y দ্রব্য 50 একক উৎপাদন সম্ভব নয়, উদ্দীপকের আলোকে যুক্তি সহ বিশ্লেষণ করো। দেখো বলছে x দ্রব্য যদি কত হয়, কি বলছে যে x দ্রব্য যদি আমাদের 50 করি আমরা, তাহলে y দ্রব্য 50 করা যাবে না বলতেছে। তাহলে দেখো তো x দ্রব্য যদি আমরা 50 করি, হ্যাঁ সঠিক খেয়াল করো, x দ্রব্য যদি আমরা 50 করি তাহলে কি হয়, x দ্রব্য যদি আমরা 50 করি, y দ্রব্য বলতেছে 50 করতে, তার মানে y দ্রব্য 50 করতে বলতেছে, তো সেই বিন্দুটা কোথায় চলে যাচ্ছে, উৎপাদন সীমারেখার বাইরের বিন্দু। এটা 4 নাম্বার কি করবা, 4 নাম্বার কি করবা, চিত্রটা আবার রাখবা, আঁকার পরে ওই বিন্দুটা বের করবা। সেটা হচ্ছে x দ্রব্য 50 হলো y দ্রব্য 50, সেই বিন্দুটা মনে করো যে a b c d, এটা মনে করো e বিন্দু, ঠিক আছে, এরকম দিলাম। তো এই e বিন্দু উৎপাদন করা যাবে না, কেন? এটা উৎপাদন সীমারেখার বাইরে চলে যাচ্ছে। একটু যেটা ব্যাখ্যা করছি সেটা আমরা, কেমন, উৎপাদন সীমারেখার বাইরের বিন্দুকে আমরা অর্জনযোগ্য বা অসম উৎপাদন বিন্দু বলে থাকি, ঠিক আছে। আমরা কি বুঝছি? পারবে সবাই? 4 নাম্বারটা পারবা? ওকে, চলে আসি এরপরে আমরা, তাহলে এগুলো খুব দ্রুত আমরা পারবো আশা করি এখন থেকে। এরপরে কোশ্চেন দেখো সেম, আচ্ছা এটা লিখছে জাস্ট চিত্রটা রাখার জন্য জায়গা করছে, ওইটাই সূচি, আর ওইটাই আমি জাস্ট আলাদা করছিলাম আর কি। যাই হোক, এরপর এটা দেখো, এটা কি বলছে, একজন কৃষিবিদ
এক বিঘা জমিতে গম এবং আলু সম্ভাব্য ফলাফলের তথ্য একটি রেখার সাহায্যে নিম্নোক্ত তুলে ধরা হলো। এক্ষেত্রে বলছে কৃষিবিদ উদ্দীপকের রেখাটির সাহায্যে যা দেখিয়েছেন তা ব্যাখ্যা করে। এটা কি দেখাইছে? উৎপাদন সময়টা রেখা দেখাইছে, যেখানে গমের উৎপাদন এবং আলুর উৎপাদন আমরা কেমনে কেমনে করতে পারি। যেমন গমের উৎপাদন যদি 20 হয়, ধানের উৎপাদন আলুর উৎপাদন তখন 0, অথবা গমের উৎপাদন যদি 0 হয়, আলুর উৎপাদন তখন 60। এরপর করে গমের উৎপাদন বাড়ালে আলুর উৎপাদন কমতেছে, গমের উৎপাদন বাড়ালে আলুর উৎপাদন কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা উৎপাদন সময়টা রেখা, এটা বলবা। ধরুন বলছে কোন কৃষক যদি গ বিন্দুতে উৎপাদন করে তবে কি তাকে দক্ষ কৃষক বলা যায়? কেন? বুঝে লেখো। বলছে এখানে গ বিন্দু হবে, এম বিন্দু হবে, এম বিন্দু, এখানে একটু ভুল করবা, টাইপিং মিস্টেক, এটা এম বিন্দু হবে এই জায়গায়, এটা হবে এম। যদি বলছে কোন কৃষক যদি এই এম বিন্দুতে, এই যে বিন্দুটা, এটাকে এম বিন্দু বলতেছি, যদি কোনো কৃষক এম বিন্দুতে উৎপাদন করে তাহলে কি দক্ষ কৃষক বলা যাবে তাকে? তোমরা বলো ইয়েস অর নো, জাস্ট এটা আনসার করো। তাকে দক্ষ কৃষক বলা যাবে যদি সে এম বিন্দু উৎপাদন করে? স্যার আমার প্রশ্ন উত্তর না দিলে আমি কেন্দ্রে দিব। বলো তোমার কি প্রশ্ন, কেন্দ্রে কেন দিচ্ছ বলো তো? কেন্দ্রে কেন দিলা? কি প্রশ্ন বলো? আমরা ইয়েস অর নো আনসার করব। যদি একটা কৃষক এম বিন্দু উৎপাদন করে তাহলে তাকে কি দক্ষ কৃষক বলা যাবে নাকি না? ওকে, আমরা তাহলে তাকে দক্ষ কৃষক বলতে পারবো না, বা তাকে আমরা দক্ষ কৃষক বলবো না, তাহলে এটা হবে না আনসার। চলে আসে আমরা এর পরেরটাই। ঠিক আছে, আমরা চলো এর পরের কোশ্চেনে যাচ্ছি। এর পরের কোশ্চেন বলছে কোন কৃষক, এটা তো বলে ফেললাম, এটাই কোশ্চেন, এটাই। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে। এখানে একটা আমাদের অর্থনীতি ব্যবসা থেকে প্রশ্ন করছে, আমরা প্রশ্নটা দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে আমরা প্রথম টপিক হচ্ছে উৎপাদন সময় রেখা। আশা করি এর বাইরে উৎপাদন সময় রেখার কোশ্চেন হবে না, যেটা আমি পড়াইছি দুইটা চিত্র, তিনটা আমি দেখাই দিলাম তোমাদেরকে, ম্যাথ তিনটা ম্যাথ করা দিচ্ছে, ওই তিনটা ম্যাথের বাইরে আশা করি আসবে না। ঠিক আছে, চলো আমরা এখন দেখি এটা, যে অর্থনৈতিক ব্যবসা থেকে কেমন কোশ্চেন আসে। এখানে বলছে এ এবং বি দুটি দেশ, এই দেশে অধিকাংশ সম্পদ উৎপাদন উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিরাজ করে এবং উৎপাদন বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র কর্তৃক গ্রহণ করা হয়। বলছে অধিকাংশ সম্পদ উৎপাদন এবং উপকরণের উপর সরকারি মালিকানা বিদ্যমান করে এবং উৎপাদনের বন্টন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্র কর্তৃপক্ষ গ্রহণ করে। অন্যদিকে বি দেশ সুদ মুক্তভাবে অর্থ ব্যবস্থা পরিচালনা করে। এদেশের ধনী দরিদ্রের মধ্যে ব্যবধান দূর করার জন্য ধনীদের সম্পদের উপর গরিবদের অধিকার, যেটাকে আমরা জাকাত বলি, জাকাত, ধনীদের সম্পদের উপর গরিবদের যে অধিকার সেটাকে আমরা জাকাত প্রতিষ্ঠা এবং আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। তাহলে আমরা পরে এই যে বি দেশ, এটাকে আমরা বলি ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আর এই দেশটা কি দেশ? যেখানে সকল সম্পদের উপর কি মালিকানা থাকতেছে বলতো? সরকারি মালিকানা। তার মানে এটা সমাজতান্ত্রিক, কি বলবো? সমাজতান্ত্রিক বলবো। তাহলে এই দেশ হচ্ছে সমাজতান্ত্রিক আর বিদেশ হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এখানে কি বলছে 3 নাম্বার? আচ্ছা, এটা বলে ফেলে আগে, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা মানে কি জানো? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে, আমি যদি বলি এই কলমটার অনেক দুষ্প্রাপ্য, মানে হচ্ছে এই কলমটার ডিমান্ড বেশি, সাপ্লাই কম, মানে এটা চাহিদা আছে কিন্তু এটা সেই অনুযায়ী জোগাড় নাই, তার মানে এই দ্রব্যটা দুষ্প্রাপ্য। ঠিক তেমনিভাবে আমাদের লাইফে আমাদের অনেক অভাব, কিন্তু সেই তুলনায় আমাদের সম্পদ নাই, সম্পদ হচ্ছে সীমিত। আমাদের লাইফে অনেক অভাব আছে কিন্তু সম্পদ কি? সীমিত। এই যে আমাদের লাইফে অনেক অভাব কিন্তু সম্পদ সীমিত, এই যে অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, অভাবের তুলনায় সম্পদের এই যে স্বল্পতা, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। ক্লিয়ার? তাহলে কি বলছি? অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলি? দুষ্প্রাপ্যতা। এখানে আরেকটা বিষয় তোমাদের যদি শিখাই ফেলি, সেটা হচ্ছে তোমরা সেকেন্ড চ্যাপ্টারে পড়বা, এটা যদি হয় তোমাদের ডিমান্ড রেখা ডি প্রাইম, সাপ্লাই রেখা হয়ে থাকে এটা এস প্রাইম। ডিমান্ড এবং সাপ্লাই যেখানে মিলিত হয় সেখানে আমাদের ভারসাম্য হয়। ভারসাম্য দাম মনে করো P0, ভারসাম্য পরিমাণ হচ্ছে মনে করো Q0। এখন আমি যদি বলি যে দাম মনে করো যে P1 হলে, তাহলে আমাদের সাপ্লাইয়ের পরিমাণ এ বিন্দুতে আর ডিমান্ডের পরিমাণ বি বিন্দুতে। দ্যাট মিনস আমি যদি বলি দাম যদি P1 হয় তাহলে আমাদের ডিমান্ড হচ্ছে, দেখো আমি সংখ্যা দিয়ে করি তাহলে তোমাদের সুবিধা হয়, এটা মনে করো 10 টাকা, আর পরিমাণ দেখো 10 টাকা হচ্ছে চাহিদার পরিমাণ, দাম হচ্ছে প্রথমে ছিল 5 টাকা, তখন হচ্ছে চাহিদার পরিমাণ বা যোগানের পরিমাণ হচ্ছে 10। দাম মনে করো 4 টাকা যদি হয়, মানে ভারসাম্য হচ্ছে যদি কম দাম হয়, তাহলে সেই দ্রব্যের ডিমান্ড বেশি, সাপ্লাই কম। ডিমান্ড মনে করো যে 15, সাপ্লাই হচ্ছে 5,
তার মানে কোনো দ্রব্যের ডিমান্ড যদি বেশি হয়, দেখো 4 টাকা দামের ডিমান্ড বেশি কিন্তু সাপ্লাই কম, তার মানে এখানে এই যে এ থেকে বি পরিমাণ বা এই অঞ্চলটা এটাকে আমরা বলবো দুষ্প্রাপ্য অঞ্চল। অর্থাৎ ডিমান্ড যেখানে বেশি, 4 টাকা দামের ডিমান্ড বেশি, সাপ্লাই কম, তার মানে এই অঞ্চলটাকে আমরা বলবো দুষ্প্রাপ্য অঞ্চল বা ঘাটতি অঞ্চল বা শর্টেজ অঞ্চল। তাহলে শর্টেজ কোনটা হবে, যে যখন আমাদের দাম কম হচ্ছে ভারসাম্যের তুলনায়, তখন আমাদের ডিমান্ড বেশি সাপ্লাই কম। মাথায় রাখবে, যখন ডিমান্ড বেশি সাপ্লাই কম, যেই পরিমাণ সাপ্লাই কম সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে দুষ্প্রাপ্যতা। তাহলে এখানে এ থেকে বি পরিমাণ, এটা হচ্ছে দুষ্প্রাপ্য অঞ্চল বা ঘাটতি অঞ্চল, মনে আছে? তাহলে এটাই আমরা বলবো। তাহলে এখানে দুষ্প্রাপ্যতা মানে কি? দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে অভাবের তুলনায় সম্পদের যে স্বল্পতা বা অপর্যাপ্ততা, এই জিনিসটাকে আমরা বলি দুষ্প্রাপ্যতা। অভাবের তুলনায় সম্পদের স্বল্পতাকে আমরা কি বলবো? দুষ্প্রাপ্যতা বলবো। 2 নম্বর বলতে ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি পরস্পর পরিপূরক ব্যাখ্যা করো। কারণ হচ্ছে আমরা ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতি বিষয়গুলো যখন ক্ষুদ্র ক্ষুদ্র আলোচনা করা হয় সেটাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি, আর সামষ্টিক অর্থনীতি মানে হচ্ছে অর্থনীতি বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে বিশ্লেষণ না করে যখন সামগ্রিকভাবে বিশ্লেষণ করা হয় সেটাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। আর এটা একটা কাছে একটা করা সম্ভব না। যেমন আমি যদি বলি জাস্ট চাহিদা, চাহিদা মানে একজন ব্যক্তির চাহিদা, এটা বোঝায়। কিন্তু আমি যদি বলি সামগ্রিক চাহিদা, সামগ্রিক চাহিদা, চাহিদা তার মানে এটা হচ্ছে একটা দেশের সকল মানুষের চাহিদা। তো এটা যদি তুমি করতে না পারো, এটা কেমনে করবা? তাই এই চাহিদা বের করার পরে তুমি সামগ্রিক চাহিদা বের করতে পারবা। আমি যদি বলি কোনো একটা দ্রব্যের দাম, এটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয়। কিন্তু আমি যদি দামের স্তর, দামের স্তর কি? দামের স্তর মানে হচ্ছে একটা দেশে যত দ্রব্য থাকবে সব দ্রব্যের গড় দামকে, অর্থাৎ এই যে কলমের দাম, মোবাইলের দাম, এসের দাম, সেই দাম, সব দামকে যোগ করে দ্রব্যের পরিমাণ দিয়ে ভাগ করলে দামের স্তর পাওয়া যায়। এটাকে আমরা দামের স্তর বলি। তো দামটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতির বিষয় আর দামের স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। ক্লিয়ার? তাহলে দামটা কি বলছি? ব্যষ্টিক অর্থনীতির বিষয়, অন্যদিকে দামের স্তর হচ্ছে সামষ্টিক অর্থনীতির বিষয়। তো তুমি যদি দামেই করতে না জানো, এই কলমের দামে যদি তোমার কাছে না থাকে, তো তুমি দামের স্তর কেমনে বের করবা? দামের স্তর বের করতে পারবে না। সেজন্য বলা হয় একটা অন্যটার পরিপূরক, মানে একজন খেলে একজন চলতে পারবে না। এবার চলে আসি পরবর্তী কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেনটা বলছে 3 নম্বরে, সেটা হচ্ছে বলছে এ দেশের, হ্যাঁ বলছে এ দেশের অর্থব্যবস্থা, এ মানে কোনটা? সমাজতান্ত্রিক, মানে সরকারি নির্দেশনা থাকে। এ দেশের অর্থব্যবস্থা কোন অর্থব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ? তার মানে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার সাথে সঙ্গতিপূর্ণ। বৈশিষ্ট্যগুলো তুমি আলোচনা করবা। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বৈশিষ্ট্য কি? সম্পদের সকল মালিক রাষ্ট্রীয় মালিকানাধীন, তারপর হচ্ছে শ্রমিক শোষণ নেই, তারপর মুদ্রাস্ফীতি নেই, তারপর হচ্ছে ধনী গরিবের মধ্যে কি পার্থক্য সৃষ্টি হয় না, অর্থ মানে শ্রেণী বিভাজন হয় না, কেমন? তারপর হচ্ছে তুমি কেন্দ্রীয় পরিকল্পনার মাধ্যমে হয়, একক উদ্যোগ হয়, একক উদ্যোগ মানে হচ্ছে সবগুলো উদ্যোগ সরকার নিবে, কেমন? প্রতিযোগিতা হয় না, এগুলো সবগুলো বোঝা থাকে। আবার যদি আমরা 4 নম্বরে যদি বলি, এখন আমরা যদি বলি 4 নম্বরে, 4 নম্বর বলছে উদ্দীপকের আলোকে দেশ দুইটির অর্থ ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। মানে এই দুটো দেশ, মানে এখানে একটা হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা, এই বি দেশটা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে এই দুটার মধ্যে তুমি আলোচনা করবা যে সমাজতান্ত্রিক কেমনে ভালো, কোন দিক দিয়ে ভালো, এবং কোন দিক দিয়ে ল্যাকিংস আছে, অন্যদিকে ইসলামিক কোন দিক দিয়ে ভালো, কোন দিক দিয়ে খারাপ, এগুলো তুমি কি করবা? আলোচনা করবা, পর্যালোচনা করবা। আসলে তোমরা পারবা যদি তোমরা এই চ্যাপ্টারের বৈশিষ্ট্যগুলো দেখো। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো মুখস্থ করবা সবাই। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কম্পালসারি মুখস্থ করতে হবে। অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য পয়েন্টগুলো অন্তর্ভুক্ত মুখস্থ করে যাবা। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, এরপরে চলে আসি আমরা, এরপরে চলে যাই, চলো তাহলে এটা করলাম আমরা। এরপর হচ্ছে আরেকটা সেম কোশ্চেন এখানে বলছে অর্থনৈতিক ব্যবস্থা কি? ওই যে শুরুতে বলেছিলাম একটি দেশের অর্থনৈতিক কার্যক্রম যে আইনগত এবং সামাজিক রীতিনীতির উপর গড়ে ওঠে, এই রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে। 2 নম্বর হচ্ছে অভাব পূরণ নির্বাচনের সমস্যা গড়তে হয় কেন? মানে অভাব পূরণের ক্ষেত্রে নির্বাচন সমস্যা পড়তে হয় কেন? কারণ আমাদের লাইফে সম্পদ সীমিত, তা আমাদেরকে নির্বাচন করতে হয়। ঠিক আছে? অভাব পূরণ করার জন্য আমাদেরকে কোন অভাবটা আগে পূরণ করবো সেটা করার জন্য আমাদেরকে নির্বাচন করতে হয়, কারণ আমাদের লাইফে সম্পদ সীমিত। এ বলছে 3 নম্বর এক্স দ্রব্য কোন ধরনের দেশ অর্থব্যবস্থা বিদ্যমান? তাহলে এক্স দ্রব্য কি বলছে? অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা উদ্যোগে, দাম ব্যবস্থার উদ্যোগে। আচ্ছা, তারপর হচ্ছে স্বাধীনতা, শ্রেণী বিভক্তি, শ্রম বাজারে নমনীয়তার মুক্ত বাজার, অর্থনীতির উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি ও বন্টনে। এটা মনে হয় একটু উল্লাপাল্লা হয়েছে লেখা, না? কথা বুঝতেছি না কেন? নির্দিষ্ট, আচ্ছা বলছে এক্স দেশ অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা উদ্যোগের স্বাধীনতা। আচ্ছা, এটা এটা স্ল্যাশটা ঠিক হয় নাই, অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা, এটা এখানে হবে একটা স্ল্যাশ। উদ্যোগের স্বাধীনতা, শ্রেণী বিভক্তি, শ্রমবাজারের নমনীয়তা, ঠিক আছে, মুক্ত বাজার, এগুলো আলাদা আলাদা হবে। মুক্ত বাজার, অর্থনৈতিক উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, তারপর হচ্ছে ও বন্টনের সুযোগ। অনিয়ন্ত্রিত দাম ব্যবস্থা মানে দামটা কারোর উপর নিয়ন্ত্রণ থাকে না। উদ্যোগের স্বাধীনতা থাকে, তারপর শ্রেণী বিভক্তি থাকে, তার মানে এটা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, বুঝছো? আবার এখানে যদি বলি নিয়ন্ত্রিত দাম ব্যবস্থা এবং চাহিদার উপর নিয়ন্ত্রণ,
তারপর হচ্ছে স্বতঃস্ফূর্ত উৎপাদন বন্টনে অসমতা, শোষণ নেই, মুদ্রাস্ফীতি নেই। তার মানে এটা হচ্ছে সমাজতান্ত্রিক, এটা নির্দেশ গণতান্ত্রিক বা পুঁজিবাদী, এটা হচ্ছে নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক। তাহলে এখানে বলছে এক্স দেশে কোন ধরনের অর্থব্যবস্থার সাথে এক্স দেশ হচ্ছে ধনতান্ত্রিকের মধ্যে, আর বলছে কোন দেশে অর্থব্যবস্থা তুমি সর্বাধিক উত্তম বলে মনে করো। এছাড়া এখানে ধনতান্ত্রিকের মধ্যে কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে, সেগুলো বলবা। আবার সমাজতান্ত্রিকের মধ্যে কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে, সেগুলো তুমি আলোচনা করবে, তাহলেই হয়ে যাবে। ওকে, দুটারই কিছু ভালো দিক কিছু খারাপ দিক আছে, বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা এখানেই আজকে শেষ করছি আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের আমরা সিকিউ পড়লাম আজকে। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট ক্লাস হবে আবার কখন মনে আছে তোমাদের? তোমরা কি রুটিন পেয়েছো সবাই? তোমাদের নেক্সট ক্লাস হবে কখন? তোমাদের রুটিন জানা আছে? রুটিন কি তোমরা পেয়েছো? নেক্সট ক্লাস হবে হচ্ছে আগামী পরশু দিন, সরি 9 তারিখ 10 11 12 তারিখে, সরি 12 তারিখে, আগামী 12 তারিখে আমাদের সেকেন্ড ক্লাস হবে। এর পরের ক্লাস হবে চ্যাপ্টার 2 এর উপর। প্রথম পত্রের চ্যাপ্টার 2 এর উপর একটু লং ক্লাস হবে, যেহেতু চ্যাপ্টার 2 এর উপর অনেকগুলো প্রশ্ন আসবে তোমাদের। তো আমি বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেহেতু চ্যাপ্টার 2টা অনেক বড় এবং সবচেয়ে বেশি কোশ্চেন আসবে তোমাদের এসএসসি পরীক্ষায়। যাদের শর্ট সিলেবাস তাদের মিনিমাম 3টা প্রশ্ন, মিনিমাম 3টা, 4টা আসতে পারে। আর যাদের ফুল সিলেবাস তাদেরও মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসবে, ঠিক আছে? তাই এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়বো ইনশাআল্লাহ, সেটা হচ্ছে 12 তারিখে সন্ধ্যা 7টায়। 12 তারিখ মানে হচ্ছে আজকে 9 তারিখ 10 11 12, ওকে? অর্থাৎ আজকে হচ্ছে তোমার রবিবার, রবিবার সোমবার মঙ্গলবার বুধবার হবে আমাদের ক্লাসটা, বুধবার, ঠিক আছে? বুধবারে সবাই জয়েন করে ফেলবা, বুধবার সন্ধ্যা 7টায় আমাদের ক্লাসটা হবে, ঠিক আছে? এই আর কি। আর কার কোনো প্রশ্ন থাকলে সেটা বলো, এবং তোমাদের আজকের ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট বক্সে জানাও, আমি একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। এগুলো কি উপকার আসতেছে তোমাদের? তোমাদেরকে ক্লাসটা উপকার আসতেছে নাকি না? উপকার আসলে তাহলে ক্লাস নিবা, আর উপকার না আসলে ক্লাস নিবো না। কিন্তু তোমাদের উপস্থিতি দেখে আমি হতাশ। আমি মনে করছি তোমরা মানে অনেকে আজকে মানে ওদিন আমরা পোস্ট করছিলাম যে স্যার আমরা ক্লাস করতে চাই, ক্লাস করতে চাই। 300, এখানে মনে হয় 350 জনের মতো, 340 থেকে 50 জন হচ্ছে কমেন্ট করছে ইন্টারেস্টেড, কিন্তু ক্লাসে এখন করতেছে, ক্লাসে জয়েন করছে 110 জনা কয়জন, এরপর হচ্ছে এখন ক্লাস আছে করতেছে 50-60 জনে। তাহলে চিন্তা করে দেখো তোমাদের কত, আমাদের এই যে পরিশ্রম এটা কোনো তোমাদের কাছে কোনো মূল্যই নাই। স্যার তো ক্লাস নিচ্ছে, আমার কোনো সমস্যা নেই। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, আমি আবার বলতেছি, একটা ক্লাস করলে তুমি এই চ্যাপ্টারের পুরোপুরি ধারণা পেয়ে যাবে, সিকিউরিটি তুমি কেমনে আনসার করবা। বলছে প্র্যাকটিক্যালি কোন ইকোনমিক সিস্টেম ভালো এটা একটু বলো। আসলে ওই যে বললাম সব ইকোনমিক সিস্টেমের কিছু ভালো দিক খারাপ দিক আছে, তো তোমাকে ডিপ্লোমেটিক আনসার দিতে হবে কোনটা ভালো কোনটা। তবে সবচেয়ে ভালো আমরা মিশ্র বলে থাকি, যেহেতু মিশ্রটা এখন সবচেয়ে বেশি পৃথিবীতে ব্যবহৃত হয়, কারণ এটার মধ্যে সরকারের কন্ট্রোলে থাকে, পাশাপাশি একটা ধনতান্ত্রিকের ইয়েও থাকে, এমন মানে পুঁজিবাদীর ইয়েও থাকে, পাশাপাশি সরকারের কন্ট্রোলে থাকে। সেজন্য তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে জানাবা, ঠিক আছে? এই ক্লাসের বিষয়ে জানাবা, তাদেরকেও ক্লাসে জয়েন করাবা সবাইকে। তোমরা নিজেরা পার্সোনালি তোমার বন্ধু, তোমার 2জন বন্ধু 5জন বন্ধুকে বলবা যে পড়ালেখা আনোয়ার স্যার ক্লাস নিচ্ছে, আনোয়ার ভাই ক্লাস নিচ্ছে, সো ক্লাস করবো আমরা, ঠিক আছে? তো তাকে মেনশন করে দিবা, ক্লাস শুরু হলে তাকে শেয়ার করে দিবা, একসাথে তোমরা ক্লাসগুলো করবা যারা বন্ধু বান্ধব আছে সবাই। সে বলছে স্যার আপনার ক্লাস তো সব সময় ভালো হয়, থ্যাংক ইউ। নাহার আমাদেরকে বলছে ভাইয়া এই কোর্সে পিডিএফ দিলে ভালো হবে। এইটার পিডিএফ? আচ্ছা, এটার পিডিএফ কেমনে দিব? তোমাদের তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা দরকার এটা পিডিএফ দেওয়ার জন্য। এটা তো পিডিএফ তোমরা পাবা, এগুলো সবগুলো বোর্ড কোশ্চেন, যদিও তুমি দেখলে পাবা, তুমি যে কোনো গাইড বই থাকলে, তোমার বই থাকলে সে বই কিন্তু পাবা এই প্রশ্নগুলো, এগুলো বোর্ড কোশ্চেন পড়াচ্ছি তো সেজন্য। এমসিকিউ ক্লাস আমি নিয়েছি ভাইয়া, বেশি দিন হয়নি এমসিকিউ ক্লাস নিয়েছি, আমি সবগুলো চ্যাপ্টার এমসিকিউ ক্লাস নিয়েছি, পরীক্ষা নিয়েছি। রাকিব হাসান বলছে স্যার আপনার কারণে অর্থনীতি এত ভালো লাগে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আমাদের সাথে পার্বণ বলছে স্যার আপনার ক্লাস 100-এ 100, থ্যাংক ইউ পার্বণ। তারপর হচ্ছে রাহি আচ্ছা বলছে, ওকে সরি ভাইয়া মাত্র আসলাম। হ্যাঁ, এই যে বলে যে স্যার আমরা সবাই ইন্টারেস্টেড, কিন্তু ক্লাস করতে আসে 350 জন ইন্টারেস্টেড, কিন্তু ক্লাস করতে আসে 100 জন, ক্লাস করে 60 জন 70 জন হবে। তো তোমাদের যদি প্রয়োজন মনে না হয় তাহলে আমরা কেন এত কষ্ট করে ক্লাসগুলো নিব বলো? এই যে আমি দাঁড়াতে দাঁড়াতে আমার পা ব্যথা হয়ে গেছে, আমি গলা চিলাতে গলা ব্যথা হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে শেষ করছি। তোমরা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে অন্ততপক্ষে এখন শেয়ার করে দাও, তাদের ইনবক্সে পাঠিয়ে দাও এবং বলো যে আমরা ক্লাস করবো নেক্সট ক্লাস থেকে। তো তাদেরকে এই ক্লাসটা পাঠিয়ে দাও, দেখে ফেলতে বলো প্রথম অধ্যায়ের। দ্বিতীয় অধ্যায় ক্লাস করবো আমরা হচ্ছে আগামী 12 তারিখে সন্ধ্যা 7টায়। এই আর কি। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে সবার সাথে
আসসালামু আলাইকুম।